ওকে, আমরা স্টার্ট করছি। আজকে আমরা পিছনের যে পর্যন্ত কন্টিনিউ করেছিলাম তার পরবর্তী অংশ থেকে শুরু করছি। তো পিছনে আমরা বেশ কিছু প্র্যাকটিস করেছিলাম। এখানে ম্যাথ ফাংশন ব্যবহার, ম্যাথ হেডার ইনক্লুড করে কিভাবে কি কাজ করা যায় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আশা করছি তোমরা এটা প্র্যাকটিস করেছো। যদি কেউ করে না থাকো তাহলে আজকে আমাদের এই বিগত ক্লাসের পেন্ডিং কাজটা করব, যে ম্যাথ হেডার এর মধ্যে কি কি ফাংশনস রয়েছে সেগুলি। আমরা ম্যাথ হেডারের মধ্যে কি কি ফাংশনস রয়েছে সেটা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, যে এই math.h এর মধ্যে সি কি কি ধরনের ফাংশন সাপোর্ট করে থাকে। তো আমরা যদি ট্রাইগোনোমেট্রিক কোনো অপারেশন, ম্যাথমেটিক্যাল কোনো ফাংশন অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা ইনক্লুড math.h কাজে লাগাবো। এখানে দেখো কজ নামক মানে কোসাইন ভ্যালুটাকে কিভাবে, কোসাইনের ভ্যালু কিভাবে নির্ণয় করা হয়, এই জন্য উপরে math.h টা মানে ইনক্লুড করা হয়েছে। math.h এই হেডারটা ইনক্লুড করে যদি না রাখি তাহলে আমার এই কজটাকে আমরা সরাসরি কজ ফাংশন ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? তো আমরা আজকে এখানে এই ম্যাথটা রিপিট করছি এই জন্য যে অনেকেই আমরা এটা বাসায় প্র্যাকটিস করিনি। তো বাসায় যারা প্র্যাকটিস করেনি তারা চেষ্টা করব ম্যাথের ভিতরে যে সমস্ত ফাংশন রয়েছে, অনেক অনেক করেছো, যেরকম পাওয়ার ইউজ করছো, স্কয়ার রুট ইউজ করেছো, তার পাশাপাশি আরো কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন যা আমাদের অর্ডিনারি ক্যালকুলেশনে লাগে, সেটা আমরা আজকে প্র্যাকটিস করব। ঠিক আছে বাসায়? তো এখন আমরা দেখি যে নরমালি একটা সি প্রোগ্রামকে যদি ভাগ করতে চাই কি কি অংশে ভাগ করা যাবে সেটা দেখি। স্ট্রাকচার অফ সি প্রোগ্রামস, বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামস। একটা সি প্রোগ্রামের মধ্যে কি কি অংশ পাওয়া যেতে পারে সেটা এখন যদি দেখতে চাই, তাহলে প্রথম হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন মানে হচ্ছে যে আমরা যখন এরকম একটা প্রোগ্রাম দেখতাম, আমরা একটা প্রজেক্ট ওপেন করি, এখানে এই ফোর্থ দেখি। ঠিক আছে, এই ফোর্থ প্রজেক্ট ওপেন করলাম। এখন এখানে দেখো প্রথমে এই ইনক্লুডের উপরে কে প্রোগ্রাম লিখছে সেইটা যদি আমি লিখি, আই এম চিন্ময়, আই রাইট দিস প্রোগ্রাম ফর মাল্টিপ্লিকেশন, ডেট আজকে হচ্ছে 29 জুন 2021, স্থান হচ্ছে বরিশাল। হ্যাঁ, এই উপরে আমি লিখলাম কি, এখানে আই এম চিন্ময়, এটা রাইট দিলাম, আই এম রাইটিং দ্য প্রোগ্রাম বাই আই রাইট দ্য প্রোগ্রাম, এই অংশটুকু আমি লিখলাম ডকুমেন্টেশন সেকশন। আরো অনেক ডকুমেন্টেশন থাকতে পারে, যে এই প্রোগ্রামটা লেখার জন্য কি আমাকে ফান্ডিং করেছে, এটসেট্রা এটসেট্রা, এগুলি হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। তো এখন এই ডকুমেন্টেশন সেকশনের নিচেই আমাদের কি লিংক সেকশন। আমি এটা একটু ছোট করে পাশাপাশি রেখি, তাহলে দেখা যাবে। আমার ডাবল স্ক্রিন দেখা যাচ্ছে তোমাদের ওদিকে? হ্যালো, জি স্যার। ওকে। এই অংশটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। উপরের যে এই মানে অংশটা রয়েছে, এই যে কমেন্টস লিখলাম, এইটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, কে কখন কোথায় কি অবস্থায় লিখছে। এরপরে লিংক সেকশন। লিংক সেকশন হচ্ছে এইটুকু, এইখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে লিংক সেকশন। এটা আমি এখানে লিখে দেই লিংক স্টার্ট, LINK কে লিংক সেকশন স্টার্ট। এভাবে কিন্তু আমি কমেন্টস লিখতে পারি। কমেন্টস মানে এখানে কম্পাইলার ইগনোর। এখানে আবার লিখলাম লিংক এন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ডকুমেন্টেশন স্টার্ট।
ডকুমেন্টেশন স্টার্ট, ডকুমেন্টেশন এন্ড। আমি জাস্ট আমার মানে এই প্রোগ্রামের ভাগটা কি কি অংশ ভাগ হতে পারে সেইটা দেখানোর জন্য আমি এখানে এই কাজটা করছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন এইখানে ডেফিনেশন সেকশন, ডেফিনেশন সেকশন বলতে এইখানে ডেফিনেশন সেকশন, ডেফিনেশন স্টার্ট। এখানে এই যে এই জিনিসটা লিখছি না, ইন্টিজার মাল ইন্ট এ বি, এইটা ডেফিনেশনের মধ্যে আগে ডিফাইন করা, মানে আমি উল্লেখ করে আসছি যে কোথায় আমার এই ফাংশনটা মানে মেইনের মধ্যে এরকম একটা ফাংশন ব্যবহার হবে। আবার এখানে গ্লোবাল মানে এখানে দেখো এই ডেফিনেশনের মধ্যে আর একটা জিনিস থাকবে, ওই যে ডিরেক্টিভ ছিল না, এই হ্যাশ ডিফাইন পিরিয়ড 10, তারপরে হ্যাশ ডিফাইন, তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে ছোট হাত দিয়ে সমস্ত ধরনের স্পেশাল বিষয়গুলি লিখতেছি, এখানে কিন্তু ক্যাপিটাল দিয়ে তেমন ইনক্লুড ক্যাপিটাল না, কিন্তু এই পিরিয়ডটা ক্যাপিটাল। পিরিয়ডটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমি লিখতে পারি, কিন্তু এই ডিফাইনের পরিবর্তে অন্য কিছু আমি লিখতে পারি না। তো সি এর সমস্ত সিনট্যাক্স গুলি, সমস্ত টোকেন গুলি স্মল লেটার দিয়ে হয়। পিরিয়ড, এখানে প্রিন্সিপাল 5000, এইগুলি হচ্ছে ডেফিনেশনের মধ্যে পড়বে, ঠিক আছে? এগুলি হচ্ছে ডেফিনেশনের মধ্যে পড়বে, আশা করি বুঝতে পেরেছো। এই ডেফিনেশন এন্ড, ডেফিনেশন এরপরে হচ্ছে, এরপরে তোমার গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ডিক্লারেশন সেকশন বলতে তোমার এখানে কিছু কিছু ভেরিয়েবল, এখানে নিচে যে ভেরিয়েবল লিখছি না ইন্টিজার এ বি সি, খেয়াল করো একটু, দেখো বোঝার চেষ্টা করো, একটু ভিন্ন জিনিস পড়াচ্ছি এখন। এখানে এই ইন্টিজার এ বি সি, এই তিনটা যে ভেরিয়েবল লিখলাম লাস্ট প্রোগ্রামের ক্ষেত্রে, এই ইন্টিজার এ বি সি এই তিনজনের জীবন শুরু হয়েছে, মানে এর ভ্যালিডিটি, লাইফ ভ্যালিডিটি এই ব্র্যাকেটের মধ্যে শুরু হয়েছে, এবং এর জবনিকা মানে এর ভ্যালিডিটি বা অ্যাক্টিভিটি বা এদের লাইভলিনেসটা এই 0 পর্যন্ত, মানে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত শেষ। এই দুইটা ব্র্যাকেটের বাইরে তার কোনো কাজ নেই, এই দুইটা ব্র্যাকেটের বাইরে তাকে আমি কখনোই ব্যবহার করতে পারবো না যদি না তাদেরকে ঘোষণা করি। কথা বুঝতে পেরেছি? মানে ইন্টিজার এ লিখলাম, আমি যদি এইখানে এ লিখে আমি এইখানে যদি আবার এ লিখতাম, এই এক্স এর পরিবর্তে এ ব্যবহার করতাম, তাহলে সেটা পারতাম না। উপরে মেইনের মধ্যে ইন্টিজার এ লেখা, সেই এটাকে আমি এই ইন্টিজার মাল এর ভিতরে আমি এ কে ব্যবহার করতে পারবো না। হ্যাঁ আমি পারবো, যদি এখানে আমি আবার এইখানে আবার একটা ইন্টিজার এই এটাকে এ যদি লিখতাম তাহলে পারতাম। হ্যালো, এই কথাটা কি বোঝা গেছে? আমি কি বলছিলাম, যে মেইনের মধ্যে ইন্টিজার এ বি সি লেখা আছে, আমি কখনোই এই এ বি সি বা এই মেইনের মধ্যে আর যত ভেরিয়েবলই থাকুক না কেন তাকে আমি এখানে সরাসরি ব্যবহার করতে পারবো না বা লিখতে পারবো না। যদি ব্যবহার করতে চাই তাহলে আমাকে একটা এরর মেসেজ দিবে, ঠিক আছে? এইখানে দেখো এই এ বি, এখানে এ লিখে একটা রান করার চেষ্টা করি, দেখি F9 চেপে দেখি, F9 চেপে দেখলে দেখো এখানে একটা এরর দেখাবে। হ্যাঁ এখানে একটা এরর দেখিয়েছে, এই যে লাল দাগ দেওয়া আছে, কি দেয়া আছে দেখো এখানে, ভুলটা কি দেয়া আছে, এররে আনডিক্লার্ড। আশা করি দেখতে পেয়েছো, এখানে আনডিক্লার্ড মানে হচ্ছে এ কে সে চিনছে না, এই ফাংশনের মধ্যে সে এ নামক একজন ব্যক্তিকে পেয়েছে, যে ব্যক্তির পরিচয় তার কাছে নেই, কারণ এই পরিচয়টা এর মধ্যে আবার দিতে হবে। ওকে, যেহেতু ইন্টিজার এ বি সি মেইনের মধ্যে আছে, সে এখান থেকে মানে বাইরে কাউকে অ্যাক্সেস করতে দিবে না। যদি আমি এখানে এ লিখতাম, যদি আমি এখানে এ লিখতাম, এ লেখার মানে হচ্ছে এই এটা এই মুহূর্তে একটা ভেরিয়েবল আকারে ডিক্লার্ড পুনরায় হয়েছে, এখানেও একবার হয়েছিল, এর লাইফ এখানে শেষ, আবার এখানে নতুন করে ডিক্লার্ড প্যারামিটার আকারে হয়েছে। যখন আমি এখানে এ লিখলাম তখন এখানে এখন কাজ করবে, দেখো
আমার এরর দেখায়নি, এই রান করেছি, ঠিক আছে। এখন রান করেছি, রান করা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে আমি এখন এইখানে এ লিখলাম, তাতে কাজ হচ্ছে না। মানে এই যদি না আমি এইখানটায় এ লিখি, এখানে এ লেখার পরে শুধুমাত্র কাজ হচ্ছিল। এই যে মাঝখানে ব্র্যাকেটের একটা ফাংশনের মধ্যে মেইন একটা ফাংশন, মাল একটা ফাংশন, এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব ভিতরে, তাদেরকে বলছি আমরা লোকাল ভেরিয়েবল। তাদেরকে বলছি আমরা লোকাল ভেরিয়েবল, মানে লোকালি এদেরকে তৈরি করতে হবে এবং লোকালি এদের জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে। সে ফর এক্সাম্পল আমাদের পাসপোর্ট যদি না থাকে তাহলে আমরা বাংলাদেশের মধ্যে জীবন্ত ভ্যালিড, এই দুইটা ব্র্যাকেট হচ্ছে বাংলাদেশের বাউন্ডারি, ঠিক আছে। এই দুইটা ব্র্যাকেট হচ্ছে বাংলাদেশের বাউন্ডারি। আমি এখানে ডিক্লার্ড হয়েছি, সুতরাং আমার লাইফ এর মধ্যেই শেষ। এই আমাকে বা আমার রেপ্লিকা যদি অন্য পৃথিবীর কোথাও ডিক্লার না করা হয় বা ঘোষণা করা না হয়, তাহলে আমি সেখানে কখনোই ভ্যালিড না। এখন কথা হচ্ছে কিছু কিছু লোক বিশ্বজনীন ভাবে যদি এরকম চিন্তা করা হয়, ধরে নাও একটা পাখির কথা চিন্তা করলাম, পাখির কি কোনো পাসপোর্ট লাগবে? নিশ্চয়ই না, তারা গ্লোবালি মুভ করে বেড়াতে পারবে। তো আমরা যদি কখনো কোনো ভেরিয়েবলকে চিন্তা করি যে না, আমার এই প্রোগ্রামের সব জায়গায় সেই ভেরিয়েবলকে ব্যবহার করব এবং সবসময় ভেরিয়েবলটা আপডেট হবে, তখন আমাকে যেটা করতে হবে, এই মেইন যে লেখাটা আছে এই মেইন ফাংশনটার আগে এইখানে আমার লিখতে হবে, কি লিখতে হবে? গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ডিক্লারেশন স্টার্ট। এটা হলো গ্লোবাল ডিক্লারেশন স্টার্ট। গ্লোবাল ডিক্লারেশন স্টার্ট, তাহলে এখানে কি করতে হবে? ইন্টিজার এ, ইন্টিজার এ লিখলাম। এখানে আরো লিখতে পারি এ, এল, এম, এন, ইচ্ছা মতো লিখতে পারি। আমি এটা গ্লোবাল ডিক্লারেশন করলাম, এখানে গ্লোবাল ডিক্লারেশন এন্ড করে দাও, এন্ড। এরপরে মেইন ফাংশন শুরু হলো। এখন যদি আমি এখানে এ ডিক্লেয়ার করি তাহলে আমার এখানে এ লাগবে না, লেখার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে এ যদি আমি না লিখি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই এর মানটা পরিবর্তন হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। আর এখানে যদি এ লিখি তাহলে আমি এখানে এ লিখতে পারবো না, কারণ যাকে আমি বিশ্বজনীন করে দিয়েছি তাকে আমি আবার লোকাল করতে পারবো না। ঠিক একইভাবে যাকে লোকাল করব তাকে বিশ্বজনীন করাটা ঠিক হবে না। তো এখন যেটা হলো, এখানে ইন্টিজার এ কে আমি অমিট করে দিলাম, তখন কি আমার এই প্রোগ্রামটা রান করবে? তখন এই প্রোগ্রামটা রান করে কিনা আমি চেক করে দেখি। হ্যাঁ, প্রোগ্রাম রান করেছে এবং রেজাল্ট একই আছে, ঠিক আছে। এখন এখানে এই এর মান 5, একে এখন ভুল দেখাচ্ছে না কারণ উপরে আমি ঘোষণা করে আসছি, ঠিক আছে। যদি এখন এর মান 5 এখানে হয় তাহলে এই 5টাই এখানে চলে আসছে, এক্স এর মধ্যে ঢুকেছে। কিন্তু আমি যদি এখানে এর পরিবর্তে এ ইকুয়াল টু 2 ডিক্লেয়ার করে রাখি আর এখানে এক্স ওয়াই থাকে, তাহলে কি হয় দেখো, তাহলে আগের রেজাল্টই আসবে, কারণ এই এর মানটা এখন 2 আকারে আছে। কিন্তু সেই 2টা এর মানটা এখানে 2 আকারে হয়েছে কখন? যখন এক্স কে এইখানকার 5 মানে এখানে যে এর মান 5 অ্যাসাইন করেছি, এর মান 5 এখানে যে অ্যাসাইন করেছি, সেই অ্যাসাইনড অবস্থায় এইখানে এ এবং বি আকারে 5 এবং 10, এক্স এর মধ্যে 5 ঢুকে গেছে, ওয়াই এর মধ্যে এই বি এর মান 10 ঢুকে গেছে। এরপরে আমি এখানে ঢুকলাম, ঢুকে পি ডিক্লেয়ার করলাম, এর মান পরিবর্তন করে ফেলেছি। এই মুহূর্তে এর সার্বজনীন মানে যেহেতু গ্লোবাল ডিক্লারেশন, সে যেখানে যে অবস্থায় থাকবে তার মানে মনে করো বাংলাদেশে এসে একটা পাখি ধরে নাও কম্বল পরলো, তারপরে ইন্ডিয়াতে যাওয়ার পর সে একটা চাদর পরলো, তারপরে আফ্রিকায় যাওয়ার পর সে একটা টি শার্ট পরলো। তাহলে বিষয়টা হচ্ছে গ্লোবাল ডিক্লেয়ার করার পর সর্বশেষ যে পোশাকটা সে পরবে সেটাই তার সর্বশেষ মান। তুমি বাংলাদেশে বসে কম্বল দিয়েছো পাখিটাকে, সেটা কিন্তু তার কাছে ওই মুহূর্তে আফ্রিকায় যাওয়ার পর তার মনেই থাকবে না যে কোনো ওয়ান্স আপন এ টাইম আমি একটা কম্বল পরেছিলাম, ঠিক আছে। এটা তার মনেই থাকবে না, কারণ সে
আফ্রিকায় যখন ঢুকে একটা শার্ট পরলো তখন তার কাছে সর্বশেষ ভ্যালু যেটা সেটাই তার ভ্যালু, কিন্তু সে সর্বশেষ ভ্যালু পড়ার আগে যদি কম্বলটা অন্য কাউকে অন্য কোনো পাখিকে দিয়ে দেয় সে কিন্তু সেই কম্বলটা নিয়েই চলবে। যেরকম এই 5-এর মান মানে এর মান 5 অবস্থায় সে এই মাল্টিপ্লিকেশন ফাংশনকে কল করলো, কল করার সময় সে কিন্তু এক্স এর মধ্যে সেই কম্বলটাকে দিয়ে দিয়েছে, এক্স এর মধ্যে কম্বলটাকে দিয়ে সে কম্বল ফেলে দিয়ে মানে নিজের গায়ের কম্বলটা পরিবর্তন করে টি শার্ট পরে ফেলেছে, টি শার্ট পরে ফেললো, কিন্তু যে পাখিকে সে কম্বল দিয়ে দিয়েছে সে তার মতো করে তার ভিন্ন ভিন্ন অপারেশনে যুক্ত হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে এই যে গ্লোবাল ডিক্লারেশন এই বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো স্যার, এখানে যদি আমরা পরে আবার এটাকে ইউজ করি অন্য একটা ফাংশনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চেক করি চেক করি, এক মিনিট এক মিনিট এক মিনিট, এখানে কিউ লিখি, তাহলে এখানে ধরে নাও কিউ ইকুয়াল টু এ ইন্টু ওয়াই দিলাম, এ ইন্টু ওয়াই দিলাম, আর এখানে প্রিন্টএফ, কারণ এটাকে আমি রিটার্ন করতে পারবো না, একটাই রিটার্ন হবে, কারণ এখানে মাল্টিপ্লিকেশন ফাংশন থেকে একটা মাত্র রিটার্ন হবে। হ্যাঁ, আমার একটা জরুরি ফোন আছে, আমি একটু ফোনটা অ্যাটেন্ড করি। তো এখন এখানে যদি আমি প্রিন্টএফ এর মধ্যে %d লিখে কিউ দেই, কিউ দেই, তাহলে রেজাল্টটা কি আসবে? এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে রাখি যাতে করে আমাদের কাছে বোঝা যায়। আমি আবার রান করি, তাহলে এখানে আসার কথা কত বলতো? 20 আসার কথা, যেহেতু এর মান 2, তাই না? এর মান 2, ওয়াই এর মান 10, ওয়াই এর মান 10 না 20, দেখো কত আসছে, এর মান 2, ওয়াই এর মান কিউ ওয়াই। এই যে দেখো এই একটু খেয়াল করো, লেখাটা একটু গুবলেট পাকিয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এখানে 20 দেখা যাচ্ছে? হ্যালো স্টুডেন্টস, এই যে 20 দেখা যাচ্ছে কেন? এখন এইটার ব্যাখ্যাটা একটু দিয়ে নিই তোমাদের কাছে, তাহলে বোঝা যাবে। তোমরা কখনো এরকম, আমিও কিন্তু প্রথমে একটু ভরকে গিয়েছিলাম যে 20টা আসার কথা, সেটা আসলো কোথায়, সেটা খুঁজে পাচ্ছি না কেন। তো সেটা খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে এইখানে এই মাল্টিপ্লিকেশনের শুরুতে এটা ঢুকে গেছে। তো মাল্টিপ্লিকেশনের শুরুতে ঢুকে যাওয়ার কারণটা কি সেটা একটু দেখি আমরা। কারণটা হচ্ছে গিয়ে এইখানে প্রথমে যখন এই মাল্টিপ্লিকেশন পেলো, এমইউএল পেলো, এই এমইউএল পাওয়ার পর সেইখানে ঢুকে গেছে, এইখানে ঢুকে যাওয়ার পর এই দেখো এই স্টেটমেন্ট গুলি এক্সিকিউট করার সময় প্রথমে তাহলে কোন স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে? প্রিন্ট কমান্ড কোনটা এক্সিকিউট হচ্ছে? এইটা এই মালের মধ্যে ঢোকার পর, মাল্টিপ্লিকেশন ফাংশনের মধ্যে ঢোকার পর কি হলো দেখো, এই এই বডিটুকু, এই সেকেন্ড ব্র্যাকেটটুকু কাজ করবে, সেকেন্ড ব্র্যাকেটটুকু কাজ করার মধ্যে এই প্রিন্ট ফাংশনটা কাজ হলো, যার মানে আমার এখানে 3টা প্রিন্ট ফাংশন এই প্রোগ্রামটার মধ্যে রয়েছে। তো এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে বা প্রিন্টএফ কমান্ডের মধ্যে কোন কমান্ডটা সবার আগে এক্সিকিউট হবে? এই কমান্ডটা এক্সিকিউট হবে। এই জন্য আমি যদি এখানে 2টা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেই তাহলে আমাকে এই ব্যাকস্ল্যাশটা কাটা দিলেও হবে, কারণ শুরুর দিকে আমার না হলেও হয়। এখন যদি আমি রান করি তাহলে দেখো কি হয়। এই রান করলাম, দেখো এই 20 আসছে, ঠিক আছে? এই 20 আসছে, এই 20টা নিয়ে আমার হেডেক ছিল।
এই 20টা নিয়ে আমার হেডেক ছিল। ওকে, তাহলে আমরা কি বুঝতে পেরেছি? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে এই গ্লোবাল ডিক্লারেশন মানে হচ্ছে আমরা এমন একটা জায়গায় এর অবস্থানটা রাখবো যাতে এই প্রোগ্রামের সব জায়গায় এই ভ্যালুটাকে বা এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা যায়। এখন এই মেইন বডির মধ্যে ঢুকো, মেইন বডির মধ্যে এই একটা ডিক্লারেশন সেকশন থাকে, ঠিক আছে? ডিক্লারেশন সেকশন থাকে, ডিক্লার করলাম কোন কোন ভেরিয়েবল বা কোন কোন জিনিসপত্র আমরা এর ভিতরে ব্যবহার করব এই মেইন ফাংশনটুকুর মধ্যে। এরপরে এর ভিতরে আছে এক্সিকিউট করার মতো জায়গা। এরপরে সাব প্রোগ্রাম কি আছে? এইটা হচ্ছে সাব প্রোগ্রাম। সাব প্রোগ্রামের ক্ষেত্রেও ঠিক একই ভাবে সাব প্রোগ্রামের মধ্যে কি আছে দেখো, সাব প্রোগ্রামের মধ্যে যে আমি একটা মাল ফাংশন লিখবো এমন না, এর মধ্যে ডিপ ফাংশন লিখতে পারি মানে ডিভিশনের জন্য, অ্যাড ফাংশন লিখতে পারি অ্যাডিশনের জন্য, সাব ফাংশন লিখতে পারি সাবট্রাকশনের জন্য, স্কয়ার ক্যালকুলেশনের জন্য বা ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশনের জন্য, আরো ভিন্ন ভিন্ন ক্যালকুলেশনের জন্য আমি আলাদা আলাদা মডিউল করতে পারি। তো এখানে অনেকগুলি ফাংশন রয়েছে এবং প্রত্যেকটা ফাংশনের মধ্যেই আমার এই মেইনের মতো যে অপশনস গুলি রয়েছে, ডিক্লারেশন সেকশন এবং এক্সিকিউটেবল সেকশন, এখানেও ঠিক এই ডিক্লারেশন সেকশন এবং এক্সিকিউটেবল সেকশন দুইটা পার্ট রয়েছে। আশা করি একটা সি প্রোগ্রামের মধ্যে যে পোর্শনগুলি থাকে সেই পোর্শনগুলি তোমরা বুঝতে পেরেছো। ডকুমেন্টেশন, লিংক, ডেফিনেশন, গ্লোবাল ডিক্লারেশন, মেইনের মধ্যে পার্ট, সাব প্রোগ্রামের মধ্যে যেটা বললাম, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম যেখানে শুধুমাত্র মাল ছিল, এখন আমরা ডিপ করতে পারি আলাদাভাবে, যেটার মাধ্যমে শুধু ডিভিশন রেজাল্ট আসবে, অ্যাড করতে পারি শুধু এডিশন রেজাল্ট আসবে, সাব করতে পারি সাবট্রাকশন রেজাল্ট আসবে, ফিবোনাকি করতে পারি, ফিবোনাকি একটা ভিন্ন ধরনের ফাংশন, এরপর ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করতে পারি। এরপরে আমরা যদি ওই ধারা নির্ণয় করার একটা কৌশল জানি, সেই ধারা নির্ণয় কৌশল আমি সেট করে দিতে পারি। এবং প্রত্যেকটার ক্ষেত্রে ডিক্লারেশন এবং এক্সিকিউটেবল সেকশন থাকতে পারে বা থাকবে। এখন এখানে এই প্রোগ্রামিং স্টাইল আমাদের জানার দরকার নাই, এটা করতে করতে হয়ে যাবে। এখন একটা সি প্রোগ্রাম এক্সিকিউট কিভাবে হয়? প্রথমে আমরা কম্পিউটারটা ওপেন করলাম, কম্পিউটারটা ওপেন করার পর এটা একটু ভালো করে খেয়াল করো, এটা একটা প্রবাহ চিত্র, যে প্রবাহ চিত্র দিয়ে আমরা টোটালটা এতক্ষণ যা পড়েছি সেটা একটা ধারণা নিতে পারবো। প্রথমে কম্পিউটারটা ওপেন করলাম, তার মধ্যে কোড ব্লক ইনস্টল দেওয়া আছে, কোড ব্লকটা ওপেন করলাম, দ্যাট মিন্স সিস্টেম রেডি, সিস্টেমটা রেডি হলো। সিস্টেম রেডি হওয়ার পর তার মধ্যে আমরা কোড শুরু করলাম, মেইন লিখলাম, উপরে হেডার টেডার যা লাগে সব দিলাম, দেওয়ার পরে এই প্রোগ্রামের কোড লিখলাম, কোড ব্লকটা ওপেন করলাম মানে এন্টার প্রোগ্রাম মানে কোড ব্লক ওপেন করলাম, তার মধ্যে আমি কোড দিলাম। কোড দেওয়ার পর সেটা হচ্ছে, সেটাকে বলছি আমরা সোর্স কোড। আমরা এইখানে যে এই যে লেখাজোখা আছে এটাকে বলা হচ্ছে আমার সোর্স কোড, এটাকে বলা হচ্ছে আমার সোর্স কোড। যে সোর্স কোডটা আমরা টাইপ করি, যে ইনস্ট্রাকশনগুলি আমরা টাইপ করি তাকে বলছি আমরা সোর্স কোড। এইটাকে এখন কম্পিউটার কিভাবে কি করবে দেখো, সোর্স প্রোগ্রাম, আমরা প্রোগ্রামটাকে আমাদের মতো করে এডিট করতে পারি। ওকে, এডিট করলাম, কারেকশন করলাম, আমাদের কাছে যখন মনে হলো যে না প্রোগ্রামটা ঠিক আছে, এখন কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায় যে তুমি এটা এক্সিকিউট করো। কিছুক্ষণ আগে আমি যেটা দেখছিলাম যে 20 লেখাটা আসছে, বাট সেটা কোথায় আসছে আমি খুঁজে পাচ্ছিলাম না। 20 লেখাটা আসছে, বাট কোথায় আসছে সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এইটা আমার কারেকশন করার জন্য, বোঝার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা রান করতে হবে। রান করার আগে কি করতে হয়েছিল? কম্পাইল করতে হয়েছিল, মানে মেশিনে কনভার্ট করতে হয়েছিল। কম্পাইল করলাম, কম্পাইল করার জন্য ওই উপরে ছিল না যে এইখান থেকে এই বিল্ডে গিয়ে এই কম্পাইল মানে এই বিল্ড করলেই হয়ে যাবে, ঠিক আছে? বিল্ড করলেই মানে এর ভিতর থেকে মানে আমার মেশিন কোডে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? সি কম্পাইলার দিয়ে কম্পাইল করলাম। এরপরে কম্পাইল করার সময় সে যদি দেখে যে না কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, সেটা মনে করো ওই মাল্টিপল ডিক্লারেশন হোক বা ডিক্লার না হোক, সেমিকোলন ভুল যাক, ইনভার্টেড কমা ভুল যাক, সেইটা সে ভুল ধরলো। যদি ভুল হয় মানে সিনট্যাক্স এরর, মানে কম্পাইলার যে যে ধরনের লেখায় অভ্যস্ত তার ব্যতিক্রম কোনো কিছু লেখা পেলেই সে এটাকে বলবে সিনট্যাক্স এরর, মানে সে ধরতে পেরেছে। যদি হয় সে তোমাকে বলবে তুমি এটা কারেক্ট করো, কারেক্ট করে আবার এডিট করলাম, কোথায় কোথায় এডিট করা লাগবে পুনরায় আবার কম্পাইল করলাম, কম্পাইল করার পর আবার চেক করলাম, দেখলাম যে কোথাও ভুল হলো কিনা। যদি না হয় তাহলে আমাকে এই যে সিস্টেম এখন রান করবো আর কি, ঠিক আছে? সিনট্যাক্স এরর না হলে আমাকে রান করতে হবে। রান করার প্রথমে কি করতে হবে, উপরে যে হেডার ফাইল ছিল, যে ম্যাথ ফাংশন টন যাটা ইনক্লুড করা আছে, সেগুলিতে লিংক করতে কোথাও কোনো প্রবলেম হয় কিনা। যদি লিংক করতে প্রবলেম হয় তাহলে
আমার এটা আমি রান করতে পারবো না, ঠিক আছে। সিস্টেম লাইব্রেরিটা আগের থেকে যেহেতু তৈরি করা, সেজন্য এটাকে বলছে সিস্টেম লাইব্রেরি। তার সাথে আমার লিংক করতে হবে, লিংক করলাম, লিংক করার পর এটাকে আমি এখন ফাইনালি রান করব। এই লিংক করার পরে মানে টোটালটাই রেডি, এখন তুমি এটাকে রান করতে পারো। এখন এটাকে আমি রান কমান্ড দিলাম এক্সিকিউট করার জন্য, এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার সময় সে প্রোগ্রাম এক্সিকিউট হলো। এক্সিকিউট করার পরে যদি তোমার কাছে কোনো ডাটা চাই, এক্সিকিউট করার পর আমরা দেখব কিভাবে প্রোগ্রামে আমরা কিবোর্ড থেকে ডাটা দিতে পারি, সেটা দেখব। ডাটা চাইলে ডাটা দাও, ডাটা যদি ভুল দাও, খেয়াল করো, সে ডাটা চাইতে পারে, ডাটা দিলাম, ডাটা দেওয়ার পর আমরা প্রোগ্রামটা রান হলো। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যদি প্রোগ্রাম রান করার মুহূর্তে কোথাও কোনো জায়গায় ভুল করে ফেলি, লজিকে বলতে লাস্ট ক্লাসে তো দেখছিলাম যে আমরা হোয়াইল লুপের মধ্যে শর্তটা ভুল করে দেওয়ার কারণে অসংখ্যবার চলছিল, মানে যতক্ষণ বিদ্যুৎ থাকবে, কম্পিউটার জীবিত থাকবে, ততক্ষণ সে এভাবে রান করতেই থাকবে, চলতেই থাকবে। এটা হচ্ছে লজিক এরর। আবার কখনো কখনো দেখা গেছে যে আমরা প্রোগ্রামের মধ্যে কোনো একটা জায়গায় এমন একটা অপারেশন চালিয়েছি যেখানে শূন্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, সেই শূন্য দিয়ে ভাগ হয়ে গেলে সেটা তো একটা এরর হবে, ডাটা এরর। সেই এররটা সে ডিল করতে পারবে না, মানে ইনফিনিটি নাম্বার হলে কম্পিউটার সেটাকে ডিল করতে পারবে না, সেটা তোমাকে অন্যভাবে ডিল করতে হবে। এখানে এইটা হচ্ছে ডাটা এরর। যদি তোমার এই লজিক ডাটা এর কোনো এররই না হয়, তাহলে তোমাকে মানে লজিক এরর বলতে তুমি নিজে ভুল করে ফেলছো, তোমার কারণে কম্পিউটার ভুল করছে। ডাটা এরর এটাও তোমার কারণে ভুল করছে, তুমি যেভাবে বুঝে কাজটা করতে যাচ্ছ কম্পিউটারের লজিক সেভাবে, কম্পিউটারের ভিতরের জিনিসপত্র, কম্পিউটারের ভিতরের ইনস্ট্রাকশনস গুলি সেভাবে বুঝছে না। এরপর এটাকে আমার কারেক্ট করতে হবে, মানে সরি, যদি এরর না থাকে তাহলে আউটপুটটা আমরা নিতে হবে, ওকে কারেক্ট আউটপুট পেলাম, আমাকে স্টপ করতে হবে। এটা হচ্ছে একটা সি প্রোগ্রাম শুরু থেকে আমাদের কাজ শেষ পর্যন্ত যে ফ্লো চার্ট, যে কাজের ধারাবাহিকতা, সেটা আমরা বললাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। কারো কোথাও এখানে প্রবলেম আছে? স্যার আমরা তো লুপটা ইউজ করার পরেই স্যার ওই কম্পাইল করতেছি স্যার, কম্পাইল সোর্স প্রোগ্রাম, তারপরে তার সিনট্যাক্স এরর আসছে স্যার। লুপটা হোয়াইল আমরা লুপটা যে ওয়াইল লুপের কথা বললেন স্যার, এটা তো স্যার আমরা ওই কম্পাইলের আগেই করছি স্যার, মানে এডিট সোর্স প্রোগ্রামই করছি স্যার, আবার নিচে কেন লজিক এন্ড ডাটা এররস এর ওখানে? না না না, আমরা কম্পাইল করেছি। কম্পাইল করার পর দেখো হোয়াইল লুপ, এখানে তুমি যে কোশ্চেনটা করেছো, এইখানে কম্পাইল সোর্স প্রোগ্রাম বলতে তার ভিতরে হোয়াইল লুপের মধ্যে তুমি যে কন্ডিশন দিয়েছো, সেখানে কম্পিউটারের মধ্যে ওই কন্ডিশনগুলি ভ্যালিড, ওই কন্ডিশনগুলি ভ্যালিড। তুমি যে ইনফিনিটি পরিমাণ বা অসীম, মানে কম্পিউটার অসীম পর্যন্ত হোয়াইল লুপটা চালাচ্ছে, এটা তুমি একজন প্রোগ্রামার হিসাবে বলতে পারো যে না, আমার এই কম্পিউটার আজীবন হোয়াইল লুপটাই চালাতে থাকবে, দিস ইজ ইওর ডিজিআর। হোয়াইল লুপ লেখার ক্ষেত্রে তোমার কোনো ভুল নেই। কিন্তু যদি আমরা এই ধরনের লুপ আমাদের রেখে দিয়ে সামনে অগ্রসর হই, তাহলে কি আমাদের এই আউটপুট যেটা আমরা চাচ্ছিলাম সেই কারেক্ট আউটপুট আমরা পাচ্ছি? যদি আমি কারেক্ট আউটপুট মনে করি যে না, ইনফিনিটি হোয়াইল লুপ থেকে যেটা আসবে সেটাই আমার কারেক্ট আউটপুট, তাহলে তার কোনো ভুল নেই। তুমি হোয়াইল লুপের ভিতর যদি কন্ডিশনটা ভুল লিখতা, তাহলে সিনট্যাক্স এরর আসতো। কি বলছি বুঝতে পেরেছো? যে হোয়াইলের মধ্যে আমরা কি লিখছিলাম, এখানে আমি নিচে একটু লিখি। হোয়াইলের মধ্যে আমরা কি ছিল যেন, ইয়ার পিরিয়ড, তাই না? এরকম ছিল না? হ্যালো, হ্যাঁ, এইখানে কি কি শর্ত লেখা যাবে আমি বলছিলাম। এইখানে এই ভিতরে এই চিহ্ন দেয়া যাবে, 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 ঠিক আছে? এই কয়টা চিহ্ন আমি হোয়াইল লুপের ভিতর ব্যবহার করতে পারবো। এখন এরপরে যদি কেউ হোয়াইল লুপের মধ্যে ধরে নাও এইখানে এই পিরিয়ড ইকুয়াল টু লেস দ্যান না দিয়ে এখানে একটা হ্যাশ চিহ্ন বা @ চিহ্ন দিল, অথবা হ্যাশ চিহ্ন, এই চিহ্ন দিল, শুধুমাত্র এই চিহ্ন দিল, তখন এ সিনট্যাক্স এরর দেখাবে। এখন কোশ্চেন হচ্ছে যে সিনট্যাক্স এরর হচ্ছে কম্পাইলার ওই জিনিসটা জানে না, তুমি যেটা লিখতে চাচ্ছ সেটা সে বুঝতেছে না। এইটা হচ্ছে সিনট্যাক্স এরর, যা তোমাকে এডিট করে দিতে হবে। এই এডিট না করলে তুমি টেস্টই করতে পারবে না তোমার প্রোগ্রাম সঠিক না ভুল। সঠিক বলতে প্রোগ্রাম রান করে কিনা,
কারণ ওই এরর কারেকশন ছাড়া প্রোগ্রাম রান করবেই না। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। এখন আমি এখানে সঠিক একটা চিহ্ন দিলাম, ধরে নাও এখানে আমি একটা সঠিক চিহ্ন দিলাম, এই ইয়ার লেস দ্যান, শুধুমাত্র এরকম একটা দিলাম, ঠিক আছে? এখন এই লেস দ্যান চিহ্ন দিলাম, তাতে আমার কোনো সিনট্যাক্স এরর নাই। ওকে, বেশ ভালো কথা। এখন এই চিহ্ন দিলে পর প্রোগ্রাম রান করবে। প্রোগ্রাম রান করার পর যে আউটপুট আসবে, সেই আউটপুটটা কি আমাদের জন্য যে উদ্দেশ্যে কাজটা করছি সেই উদ্দেশ্য সফল করবে? যদি করে তাহলে আমি কারেক্ট আউটপুট সার্টিফাই করে স্টপ করে যাব। যদি আমার সেটা না হয়, এই লিঙ্কগুলি অটোমেটিক হবে, সমস্যা নেই। এই লিঙ্কটা অটোমেটিক হবে, এক্সিকিউট অটোমেটিক হবে। যদি এই অংশটা সার্টিফাই করো ওকে, তাহলে এটা অটোমেটিক হবে। এইখানে যদি আমি লজিকে চেক করে, লজিক এবং ডাটা এরর চেক করার পর যদি খুশি থাকি যে না আমার কোথাও ভুল হচ্ছে না, আউটপুট যা চাচ্ছি তাই আছে, তাহলে তুমি স্টপ করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, যা আউটপুট আসছে সেটা আমার স্যাটিসফাই করছে না, তখন তোমাকে আবার নতুন করে প্রোগ্রাম এডিট করতে হবে। নতুন করে প্রোগ্রাম এডিট করে চেক করে সিনট্যাক্স এরর করে এই সেই করে সামনে আগাতে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এখানে ইউনিক্স সিস্টেম আমার দরকার নেই, ইউনিক্স অপারেটিং সিস্টেমে কিভাবে প্রোগ্রাম ক্রিয়েট করে এটা আমার দরকার নেই, ঠিক আছে? এইগুলি বাদ দাও। এরপরে ডসে কিভাবে করে, এমএস ডসে কি করে, এগুলি দরকার নেই। তোমরা একটা কাজ করবা, এই চ্যাপ্টারটা একটু ভালো করে লাইন বাই লাইন, জাস্ট এটা একটা নভেল পড়ার মতো, ঠিক আছে, সাহিত্য পড়ার মতো পড়ে যাবা। কিছুই মাথায় রাখার দরকার নেই, মুখস্থ তো কোনো কিছুই করার দরকার নেই। নিজের মতো করে যতটুকু করবা সেই নিয়ে তোমার মাথায় কোশ্চেন তৈরি করবা, সেইটা মানে কোড ব্লক হোক, মোবাইল হোক, ইমপ্লিমেন্ট করবা, তাহলেই হবে, ঠিক আছে? এখানে কিছু জাস্ট রিমেম্বার যে কথাগুলি আছে সেগুলি একটু, এইগুলি একটু পড়বো ভালো করে। এইগুলি পড়লে তোমার ওই ভিতরের চ্যাপ্টারের যে জিস্ট অংশগুলি আছে, সেই জিস্ট অংশগুলি যা প্রোগ্রাম করার জন্য মনে রাখতে হয় সেইগুলি তোমার মাথায় থাকবে। আর প্রোগ্রাম করার জন্য মনে রাখা মানে হচ্ছে মুখস্থ করে মাথায় রেখে দেয়া না। প্রোগ্রাম করার জন্য তুমি এটা দেখলা, প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করলা, তাহলে মাথায় থাকবে। আদারওয়াইজ এটা মুখস্থ করে তুমি কোথাও কাজে লাগাতে পারবে না। এ দিয়ে জীবনে তোমার কাছে কোনোদিন কেউ ভাইবা জিজ্ঞেস করবে না, ঠিক আছে? কিন্তু তুমি প্রোগ্রাম করলে এটা অনায়াসে মনে থাকবে। যদি প্রোগ্রাম করো সব মনে থাকবে, আর যদি প্রোগ্রাম না করো কিছুই মনে থাকবে না। মুখস্থ করলে 2 দিন পরে কি কাজে লাগবে? বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা কাজে লাগবে। কিন্তু এই হ্যাশ ইনক্লুড কেন লাগবে এটা তোমাকে কেউ জিজ্ঞেস করবে না। তোমাকে সি কম্পাইলার ওপেন করার পর হ্যাশ ইনক্লুড কেন লাগবে এটা যেন ওপেন করার সাথে সাথেই মাথায় আসে, তাহলেই হবে। এরপর নিজেদের মতো করে কয়েকটা পরীক্ষা দিতে পারো। এখানে যা আছে এই মাল্টিপল চয়েস। স্যার এই মাল্টিপল চয়েস কি স্যার পরীক্ষা আসবে? হ্যাঁ, আসতে পারে। পরীক্ষায় তোমাদের প্রোগ্রাম লিখতে হবে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, প্রোগ্রাম মাস্ট লিখতে হবে এবং 80% প্রোগ্রাম লিখতে হবে, না 60% প্রোগ্রাম লিখতে হবে, 60 থেকে 70%। বাকিগুলি তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা শর্ট প্রবলেম বা শর্ট প্রোগ্রাম লিখে দিয়ে তার মধ্যে থেকে ভুল ফাইন্ড আউট করতে বলতে পারি, যে এটার মধ্যে কি ভুল আছে সেটা তুমি বের করে দাও। এটা হচ্ছে মানে তোমাকে টাইম বাইন্ডিংস পরীক্ষা। আর যে প্রবলেমগুলি দেওয়া হবে সেটা তোমাকে একটু লঙ্গার টাইমে দেওয়া হবে, বাট তোমাদেরকে লাইভে থাকতে হবে। সবার স্ক্রিন শেয়ার করে রাখবো, আমরা সেখান থেকে চেক করে দেখব। এখন এই চ্যাপ্টার 4টা আমরা শুরু করব, ঠিক আছে? চ্যাপ্টার 4টা হচ্ছে আর কিছু, 3 তে তো আমাদের কিছু প্রবলেম। হ্যাঁ হ্যাঁ শিওর, অবশ্যই তোমাদের যত কথা আছে চ্যাপ্টার 4 পড়ানো আমার কোনো উদ্দেশ্য না, চ্যাপ্টার 3 পড়ানোর উদ্দেশ্য না। তোমাদের যদি 2 লাইন পড়াই বা 2 লাইন যদি তোমরা বুঝো, সেই 2 লাইন ক্লিয়ার থাকতে হবে। বলো কি কোশ্চেন আছে? স্যার এখানে হচ্ছে 3.8 আর 3.9 এ এ আর বি দুইটা করে কোশ্চেন দেওয়া আছে স্যার। এই দুইটা কি এক প্রোগ্রামে করা যাবে কিনা স্যার? আমি আলাদা আলাদা করেছি স্যার। হ্যাঁ, আলাদা আলাদা করতে চাও আলাদা আলাদা করো, সমস্যা নেই। এক প্রোগ্রামে করা যাবে, সেটা এখন না, তোমরা আপাতত আলাদা আলাদাই করো। এক প্রোগ্রামে করা যাবে, আমরা যখন আরেকটু বেশি সংখ্যক মানে এই সি এর ভিতরে নির্দেশনাগুলি জানতে পারবো, তখন আমরা একত্রে করতে পারবো। তখন একত্রে ভিন্ন ভিন্ন মানুষের, তোমার কাছেই চাইবো যে আপনি এর উত্তর চান না বির উত্তর চান। আপনি যদি এর উত্তর চান তাহলে এ চাপুন, এ চাপলে পরে ওই যে বলে না মানে মোবাইলে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য 0 চাপুন, তো ওইরকমই তুমি বলে দিবা যে আপনি যদি এ বা 1 চাপুন তাহলে 1 নম্বর পাবেন, বি চাইলে বি 2 পাবেন।
এটা আমরা দেখাবো। স্যার আরেকটা হচ্ছে স্যার 3.8 তে স্যার আমরা হচ্ছে এবিসি হচ্ছে স্যার আমি ইন্টিজার ধরছিলাম স্যার, আর হচ্ছে রেজাল্ট 3.8 এর এবিসি ইন্টিজার ধরছিল, হ্যাঁ স্যার স্যার আর হচ্ছে এক্স ফ্লট ধরছিলাম স্যার, ইয়েস। কিন্তু স্যার মানে ফ্লটের রেজাল্টটা তো আসে না স্যার, ইন্টিজারই রেজাল্টটা আসে স্যার। প্লটে রেজাল্টটা আসে না, 4.67 আসে তো স্যার, আমি ওখানে ফ্লট এক্স ধরলেও স্যার 4.67 আসে, কিন্তু আবার যদি আমি ফ্লট এবিসি এবং এক্স ধরি তাহলে স্যার আবার রেজাল্টটা 4.67 আসে ওকে। স্যার। তুমি কি ওইখানে পার্সেন্ট ডিটি জায়গায় এফ ঠিকমতো লিখছিলা? পার্সেন্ট এফ লিখতে হবে। জি স্যার। এক্স এর পার্সেন্ট এফ লিখছিলা? জি স্যার। ও কই, তোমার স্ক্রিনটা একটু শেয়ার করতে পারবা? জি স্যার। ওকে শিওর। এই তোমরা সবাই দেখো 3.8 এরও একটা প্রোগ্রাম লিখছে। কি প্রোগ্রামটা সবাই খেয়াল করো, যারা করনি তারা বাসায় প্র্যাকটিস করবো বাবা প্লিজ, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে এটা তোমাদের সবাইকে আমি পাস বলে দিলাম। যদি কেউ মনে করো যে পাস করার জন্য আমি ক্লাস করব, তাদের আর ক্লাস করার দরকার নেই, তোমাদের অটো পাস, এভরিবডি পাস, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যদি এই কোর্সটা করতে চাও এবং ক্লাসে আসো, এই 26 জন যে আছো 25 জন, তোমরা চেষ্টা করো এগুলি একটু শেখার, মজা লাগবে, অনেক মজার জিনিস। হ্যাঁ শেয়ার করো স্ক্রিন, আমি অফ করে দেবো। হ্যাঁ শেয়ার করো শারিয়ার। জি স্যার করছি স্যার। হ্যাঁ আমরা কিন্তু এখন সবাই শাহরিয়ারের প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখছি। তোমাদের প্রত্যেকেই কিন্তু এরকম এক একদিন আমি ধরবো 3.8 ইকুয়েশন। তুমি তো বেশ কয়েকটা প্রোগ্রাম করছো, ভালো, থ্যাংক ইউ। চেষ্টা করো, ভালো লাগবে। শাহরিয়ার মজা পাচ্ছ কেন? এ বাই বি, হ্যাঁ হ্যাঁ ওকে, রান করো, এটা রান করলে উত্তর আসবে। সেমিকোলন দাও না, কোলন দিয়েছো বাবা। হুম হুম কত আসে, উত্তর আসে কত? বি মাইনাস সি মানে, বি মাইনাস সি তো মানে 0। রান করো, কম্পাইল করে রান করো। স্যার প্রবলেম এর জন্য স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। এই হচ্ছে 285 ছিল, আর বি সি এর মানটা স্যার মনে নাই স্যার, ওইটার হ্যাঁ ক্ষেত্রে দাও, তুমি সমস্যাটা হচ্ছে তুমি স্যার। একটা দাও, তুমি একটা দাও, এখানে ওই মানের ভেক্টর না, তুমি একটা দাও, দিয়ে চেক করো। প্রথমে তুমি চেক করো, তারপর দেখা যাবে। বি মাইনাস সি, সি 40 দাও 20, তাহলে কত আসে? নরমালি কত আসে? স্যার 14 আসছে স্যার। x ইকুয়াল টু 14 আসছে। ওকে 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 ওকে, মানে এখন তোমার প্রবলেমটা হচ্ছে যে আমার এখানে আসার কথা 14.25, তাই তো? স্যার ওকে ওকে, এখন বিষয়টা হচ্ছে এইখানে যে মানে কিছু কিছু কম্পাইলার যে ধরনের এরর গুলি শো করে থাকে, বিশেষ করে এই অপারেশন গুলি চালানোর সময় একটা জিনিস আমরা চ্যাপ্টার 5 বা 6 এ আমরা দেখব, যে আমাদের এই যে টাইপ কাস্টিং বলে আর কি, টাইপ কাস্টিং। এখন এখানে
তোমার এই ছোট ভেরিয়েবল থেকে খেয়াল করো, আমরা এই চ্যাপ্টারেই দেখব যে কোন ভেরিয়েবলের সাইজ কত, কোনটা বড় কোনটা ছোট। নরমালি এই ফ্লোটটা একটু বেশি পরিমাণ জায়গা নিয়ে করে, ফ্লোটটাকে বড় বলা হয় আর ঠিক আছে। আমরা দেখছি ওর এররটা বুঝতে পেরেছো যে আমাদের যা হওয়ার কথা সেটা হচ্ছে না, 14.25 হচ্ছে, আর এখানে রেজাল্ট দেখাচ্ছে 14। এখন এইটার কারেকশনটা কেন মানে কি হবে সেটা, আচ্ছা আরে তুমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করে আমি কারেকশনটা দিয়ে নেই, তারপর বোঝা যাবে। শাহরিয়ার তুমি আমার একটু স্ক্রিন শেয়ার করো, তোমার কারেকশনটা দিয়ে নেই। হ্যাঁ, এখন যেটা হচ্ছে বি মাইনাস সির আগে একটা ব্র্যাকেট দাও, বি মাইনাস সির আগে ওই ব্র্যাকেটের আগে, ওই ভাগ চিহ্নর পরে, ভাগ চিহ্নর পরে আবার একটা ব্র্যাকেট দাও, ওখানে লেখো ফ্লোট। ব্র্যাকেট শেষ করো, ওখানে না, ওই ব্র্যাকেটের আগে শেষ করো, ফ্লোট ব্র্যাকেট দিয়ে আটকে দাও। হ্যাঁ ওকে, এই শেষের ব্র্যাকেটটা কেটে দাও। ওকে, এখন এক্স এর এই এক্স এর মধ্যেও দেখো এক্স এর এখন এখানে তুমি রান করো, এবারও ঠিক নাও আসতে পারে, রান করো, এই রান করা উইন্ডোটা কেটে নাও। ওকে, রান করো। ঠিক আছে, এখন 14.25 এসছে তো। হ্যাঁ, এখন প্রবলেমটা হচ্ছে কি, তুমি এটা কেটে দাও, রান করা উইন্ডোটা কেটে দাও। এখন এখানে বিষয়টা হচ্ছে কি, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে গিয়ে এই ইন্টিজার টাইপের দুইটা ভ্যালুকে যদি ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে নেই, তখন তার রেজাল্ট স্বাভাবিকভাবে ইন্টিজার হবে। তো এখন এই ইন্টিজার এবং ইন্টিজার, এও ইন্টিজার, বি মাইনাস সিও ইন্টিজার, পূর্ণ সংখ্যা, এই দুইটার ভাগ করার পরে যে রেজাল্টটা আসে সেইটা আমি যখন ফ্লোটে ঢুকাতে চাই, সেইটা ফ্লোটে ঠিকমতো ঢুকে না, রেজাল্টটা ফ্লোটে ঠিকমতো ঢুকছে না। এই জন্য আমাকে আগের থেকেই এই তোমার ভাগের মানে যে দুইটা পোরশন থাকে, হর এবং লব, এই দুইটাকে আমি এক্স এর টাইপে কাস্টিং করে নেব। যে টাইপে আমি অ্যাসাইন করতে চাই কোন টাইপে, ফ্লোট টাইপের এক্স এ আছে কোন টাইপের ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপের। তো ইন্টিজার টাইপ থেকে কাস্ট করে ফ্লোট টাইপে কনভার্ট করার পর অপারেশনটা চালালে আমার এররটা দেখাবে না। ঠিক আছে, তুমি এখানে একটা কাজ করতে পারো, উপরে এক্স এর পিছনেও যদি আমি ফ্লোট লিখে দেই তাহলে আমরা নিশ্চিন্ত যে আমার এখানে এররটা হবে না। ফ্লোট এক্স এর ফ্লোটের পিছনে এর সামনে ফ্লোট লিখে দাও। এর সামনে নাকি এক্স এর সামনে স্যার? এর সামনে এক্স তো ফ্লোট ডিক্লেয়ার করাই আছে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? এক্স হচ্ছে ফ্লোট, ঠিক আছে, এ ইন্টিজার। হ্যাঁ, ফ্লোট লেখো, ওখানে লিখছিলা ঠিক ছিল, প্যারেনথেসিস দিয়ে ফ্লোট লেখো, ব্র্যাকেট শেষ করো। তাহলে দুইটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আমি বলছি, অ্যানসার দিচ্ছি। ওই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে তো, এই আগে বি এর আগে যেরকম লিখছো ওরকমই লিখতে হবে। হ্যাঁ, ফ্লোট লেখ। ওকে, হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আমি নিশ্চিত এটাকে আমি ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করে ফেললাম, আর বি মাইনাস সির রেজাল্টটাও ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করে ফেললাম। এখন এই দুইটা ফ্লোটের মধ্যে অপারেশন নিশ্চিত ফ্লোট হবে, সুতরাং সেখানে আমার ওই এক্স এ অ্যাসাইন করার সময় কোনো ধরনের ট্রাঙ্কেশন ঘটবে না, কোনো ধরনের কেটে ফেলা, মানে মানের যে ভগ্নাংশের পরের মানের অংশটুকু কেটে ফেলার কোনো এখন আর দুশ্চিন্তা নেই। কিন্তু আমরা যদি এটা না করি তাহলে ওই অংশটা মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় কেটে ফেলা হয়, এটা আমাদের ভুল। আমাদের এটুকু জানতে হবে যে আমরা যখন ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করব কোনো অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে, তখন আমাকে চেক করতে হবে বোথ সাইডের ডাটা টাইপ একই রকম যেন থাকে। যদিও এখানে ডিক্লার্ড করা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, বাট তার আগে আমি যেভাবে এখন ফ্লোট ব্র্যাকেট দিয়ে আটকে লিখে দিয়েছি, সেটার মানে হচ্ছে ওই ইন্টিজারটাকে পরিবর্তন করে সে ফ্লোট এই মুহূর্তে অপারেশনের জন্য বানিয়ে ফেলেছে। যার মানে এক্স এর মান যদি 285 হয়, যার মানে পিছনে মানে সামনে ফ্লোট ব্র্যাকেট দিয়ে আটকে লেখার পরে এটার মান হবে 285.00। আমার কথা কি বোঝা গেছে? তোমরা সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার।
কারো কোনো কোশ্চেন আছে কি? এই যারা আসো খেয়াল করছো, বুঝতে পেরেছো, ও একটা কোশ্চেন করেছে, ও প্র্যাকটিস করেছে বিধায় এই কোশ্চেনটা করতে পেরেছে। যদি তোমরা প্র্যাকটিস করতা তোমরাও এরকম কোশ্চেন করতে পারতা। এই ছোট কোশ্চেনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমার রেজাল্ট আসার কথা 14.25 বাট আসছে 14। এই 0.25 এর জন্য দুনিয়া লন্ডভন্ড হয়ে যেতে পারে। একটা প্রোগ্রাম লিখে মনে করো একটা মিসাইল তাক করলাম, যেখানে কোঅর্ডিনেট ফিক্স করতে হবে, কোঅর্ডিনেট টু দা পয়েন্টে। যদি কখনো কেউ কোনো প্রোগ্রামার এরকম সি প্রোগ্রাম লিখতে গিয়ে এই কাস্টিং মিস করে, তাহলে দেখা গেছে মারতে চাইবে এক জায়গায়, ধ্বংস হয়ে যাবে অন্য জায়গায়। ঠিক আছে, সুতরাং কম্পিউটার প্রোগ্রামার যারা, তাদের ভুল অত্যন্ত মানে বিপর্যয় নিয়ে আসতে পারে, অত্যন্ত বিপর্যয়। স্যার আমরা এমন কি এই জিনিস আমরা কি এমন কন্ট্রিবিউট করব যে আমাদের জন্য বিপর্যয় হয়ে যেতে পারে? হ্যাঁ, তোমাদের জন্য বিপর্যয় হতেই পারে। তুমি যখন ডিজাস্টার ম্যানেজার, ধরে নাও কোনো একটা যুদ্ধ বিপর্যস্ত এলাকায় ত্রাণ দিতে হবে, অথবা একটা ডিজাস্টার প্রন এরিয়ায় সাইক্লোনের মধ্যে ত্রাণ দিতে হবে, কোনো একটা দ্বীপে, দ্বীপ অনেকগুলিই আছে, তোমাকে পাঠানো হলো টু দা পয়েন্টে, তুমি গিয়ে ডিস্ট্রিবিউট করবা, তুমি একজন বড় অফিসার। সেখানে যদি তোমার এই ধরনের মানে ডিরেকশন তৈরির জন্য বা জিপিএস বা যেভাবে হোক না কেন, এইটা যদি করতে কোথাও মিস হয়ে যায়, তাহলে তো অনেক ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে। এনিওয়ে, তা আমি যেটা বললাম আমরা বুঝতে পেরেছি। শাহরিয়ার, তো তুমি এখন স্টপ করে দেই, আশা করি স্যার বুঝতে পেরেছি। আরেকটা হ্যাঁ, আরেকটা শিওর কোশ্চেন ছিল। শিওর 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 শিওর, বলো। স্ক্রিন শেয়ার করা লাগবে তোমার? জি স্যার। ওকে, শিওর। তোমরা কিন্তু এরকম, এটা কিন্তু খুব পার্টিসিপেটরি একটা ক্লাস হচ্ছে, যে তোমরা প্রবলেম ওটা ওরকম করলো না, তুমি প্রজেক্ট ওপেন করলেও হতো। ওকে, ঠিক আছে, বলো কোথায় প্রবলেমটা, বলো কি। এখানে হচ্ছে স্যার আমরা মানে ভয়েড এর ফাংশনটা তো শিখে নাই স্যার। এখানে একটা কোশ্চেন ছিল 3.7 এ স্যার, যে অ্যাড আর সাব এর বিষয়টা স্যার। এই প্রোগ্রামটা স্যার আমি ইন্টারনেটের সাহায্যে করেছি স্যার, কিন্তু এই ভয়েড এর অর্থটা স্যার আমি ওকে, মানে বুঝি ভয়েড অর্থটা আমি একবার বলেছিলাম। ভয়েড মানেই হচ্ছে এখানে এই একটা ডাটা টাইপ, ভয়েড টাইপ, ভয়েড একটা টাইপ। আমরা মেইনের আগে ইন্টিজার লিখছিলাম না, মেইনের আগে ইন্টিজার লিখে মনে আছে, মেইনের আগে আইএনটি লিখছিলাম এবং রিটার্ন জিরোর ব্যাখ্যা দিয়েছিলাম, মনে আছে প্রথম দিকের ক্লাসে? মেইনের আগে ইন্টিজার আইএনটি লিখলে কেন রিটার্ন জিরো লিখতে হবে, আর ভয়েড লিখলে কেন রিটার্ন জিরো লিখতে হবে না, সেইটার ব্যাখ্যাটা আমি প্রথম দিকের ক্লাসে দিয়েছিলাম। দেখো, আমরা যদি এখানে ভয়েড লিখছি মানে ভয়েড না লিখে ইন্টিজার লিখতাম, তাহলে আমাকে এখানে রিটার্ন জিরো লিখতে হতো। আর আমি ভয়েড লেখার কারণে আমি এখানে রিটার্ন জিরো লিখছি নাই, লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, এই শুনতেছো আমার কথা? জি স্যার। আর ভয়েড এখন তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে, ভয়েড মানে হচ্ছে কিছুই না, এমটি। যে স্যার এমটি যদি হয় তাহলে আমার এটা লেখার কি দরকার, এটা একটা কোশ্চেন হতে পারে না? যদি আমার তার জি কোনো স্যার। কার্যকারিতাই না থাকে, তাকে যদি আমি কোথাও ইউজ করতেই না পারি, তাহলে আমি সেটা কেন লিখব? এখন বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এই টাইপটা আমাদের প্রয়োজন হয় বিধায় ভয়েডের একটা টাইপ লিখেছে। এখন আপাত দৃষ্টিতে আমাদের এটার কোনো কাজ নেই বিধায় আমরা ভয়েড ব্যবহার করে কোনো প্রোগ্রাম এই মুহূর্তে লিখবো না। ঠিক আছে, এইখানে দেখো ভিতরে ভয়েড অ্যাড এবি, এটা কি একটা ফাংশন, তাই না? ভয়েড অ্যাড এবি, এটা একটা ফাংশন। এটা ফাংশনের ভিতরে এই দুইটা ভ্যালুকে পাঁচ করা হয়। তো এখন এটা যেহেতু ভয়েড অ্যাড, এটা রিটার্ন টাইপ কি? ভয়েড। ঠিক আছে, এর রিটার্ন টাইপ কি? ভয়েড, এবং এটা ডিক্লেয়ার করা হয়েছে মেইনের মধ্যে। তো এই রিটার্ন টাইপ ভয়েড হিসাবে সে কোনো কিছুই রিটার্ন করবে না। আমরা পিছনে যে একটা প্রোগ্রাম দেখেছিলাম, মাল প্রোগ্রাম দেখেছিলাম না, মানে সাব কল করছিল। জি স্যার। হ্যাঁ, ওখান থেকে কিন্তু একটা ভ্যালু রিটার্ন করেছিলাম, কোথায়? ওই নিচ থেকে মেইনের মধ্যে রিটার্ন করছিলাম। এখন এইখানে এই অ্যাড নামক যে ফাংশনটা কাজ করছে, সেটা কোনো কিছু রিটার্ন করবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এর এই যে রিটার্ন টাইপ, এটা দেখো কোথাও কোনো কাজেই করা হয় না, এই ভয়েডের ডেফিনেশন নাই, মানে এই অ্যাড এর কোনো ডেফিনেশন নাই। কি বললাম বুঝতে পেরেছো? এই সেকেন্ড ব্র্যাকেটের পরে তো ডেফিনেশন দিতে হবে। নরমালি এটা লোকাল ডিক্লেয়ার করেছে, আমরা যদি সেইটা মানে ওরকম ব্যবহার করতে চাই বাইরে, তাহলে আমরা এটার বাইরে আর কি লিখতে পারি, তাহলে আমরা যে কোনো প্রোগ্রাম মানে যে কোনো জায়গা থেকেই সেটাকে আমি কল করতে পারি।
এনিওয়ে তুমি কি ভয়েডটা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো? স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার এই যে আমরা যে প্রোগ্রামটা লিখলাম স্যার এখানে তো কোনো সাব ফাংশন ইউজ করিনি, কিন্তু আমরা সি এর কিন্তু স্যার দুইটা ডিফারেন্ট মান ব্যবহার করেছি স্যার। হ্যাঁ, বুঝি নাই কথা। স্যার আমরা সি এর কিন্তু দুইটা ডিফারেন্ট মান বের করেছি স্যার, একবার a প্লাস বি সি ইকুয়াল টু, আরেকবার হচ্ছে সি আমার ইকুয়াল একটা টু a মাইনাস। হ্যাঁ, সি এর দুইটা। স্যার এখানে তো আমরা কোনো সাব ফাংশন ইউজ করি নাই বা একটাই প্রোগ্রাম স্যার, এখানে কিন্তু হ্যাঁ। আমরা দুইটা মান ব্যবহার করেছি, একবার ইউজ করেছি সি ইকুয়াল টু a প্লাস বি, আরেকবার হ্যাঁ। হচ্ছে সি ইকুয়াল টু a মাইনাস বি। হ্যাঁ, তাহলে স্যার এটা মানে কিভাবে? ওকে, তোমার কোশ্চেনটা আমি বলছি। এই যে এখানে ভয়েড অ্যাড এ বি লিখছো, এইটার কোনো কার্যকারিতা নেই, এটা এখানে কোনো কাজই করে না। এটা তুমি অফ করে দাও, এ বি অফ করে দাও, পিছনে দুইটা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে। না না না, ওরকম না, এটা কমেন্টস করে দাও, পিছনে অফ করে দাও দুইটা হ্যাঁ ওকে, আরেকটা দাও। হয়নি, এই কলমে ক্লিক করছো, কলমটা বাদ দাও। এই যে এইখানে, হ্যাঁ এটা ক্লিক করা শেষ। এটা আসলো কোত্থেকে, কলম আনলা কোত্থেকে, আমি তো নিজেও জানি না। এখন এখন ব্যাখ্যাটা দিয়ে নেই, তারপরে তুমি দেখো। ওকে, এখন এখানে যেটা করলাম, ভয়েডটা আমি অফ করে দিয়েছি, ঠিক আছে? ভয়েডটা অফ করে দেওয়ার পরে কি হবে, আমি নরমাল এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। প্রথম এর মান 20, বির মান 10 আমি অ্যাসাইন করলাম, যেহেতু এটা ভেরিয়েবল ইচ্ছা মতো তার বালতির মধ্যে ভ্যালু আমরা দিতে পারি, যখন যেটা দিব তখন সেটা থাকবে। এরপরে সি ভেরিয়েবল, প্রথমে a প্লাস বি যোগ করেছি, সি ভেরিয়েবল এখানে এ বি এবং সি এর মান প্রিন্ট করেছি। ওকে, এরপরে এই মুহূর্তে সি বালতিটার মধ্যে ভরা আছে কত, 20 সাথে 10 যোগ করে 30 ভরা আছে। ওকে, আবার এইখানে সেই বালতির মধ্যে এ এবং বি এর বিয়োগফলটা ভরে আছে। তাহলে এই বালতিটা তো আমার ফিক্স না, এই বালতিটা যেহেতু ভেরিয়েবল, যে কোনো মুহূর্তে যোগও রাখতে পারি, মানে এই বালতিটার মধ্যে কখনো মধুও রাখতে পারি, কখনো বিষও রাখতে পারি। যখন যেটা রাখবো তখন সেটা সে প্রিন্ট করবে। কিন্তু বেসিক্যালি এখন তুমি রান করো, তারপরে ভয়েড অন করে, তুমি কি বুঝতে পেরেছো? এখন রান করো, জি স্যার। এখন রান করো, তারপর ভয়েড অন করো। ঠিক আছে, তুমি তো একটা মজার জিনিস শিখালে আমাকে, ডট দিয়েছো, সেটা তো রেজাল্টও ডট চলে আসছে, ঘটনা কি? ওকে, এখন তুমি ভয়েড গুলি অন করে দাও। ওকে, এখন রান করো। আগের রেজাল্টটা মনে আছে তো? এই বাকি স্টুডেন্টরা দেখছো? জি স্যার। আগের রেজাল্ট ঠিক আছে? হ্যালো, জি স্যার। তাহলে ভয়েড হচ্ছে ভয়েড, ভ্যালুলেস। ওকে, ডান। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। অন্য কোন স্টুডেন্টদের আর কোনো কোশ্চেন রয়েছে কি? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। তোমরা একটা কাজ করবা, আজকে ম্যাথকে ব্যবহার করে, math.h কে ব্যবহার করে এখানে যতগুলি প্রোগ্রাম আছে, এই যারা করো নাই তাদেরকে বলছি, এই যে ডিসটেন্স ক্যালকুলেট করা, জিওমেট্রিক, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলি স্কোয়ার রুট, গুণ, এগুলি ব্যবহার করে 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 প্রত্যেকটা প্রোগ্রাম রান করবা। এবং প্রত্যেকে যারা মোবাইল আছে মোবাইল দিয়ে করবা। যদি কোথাও প্রবলেম থাকে, আজকে যেরকম ও দেখালো, তোমরাও প্রত্যেকে এরকম তোমাদের নিজের নিজের প্রবলেম আমাকে বলো, এটা আমি চাই। আমার সিলেবাস শেষ করার দরকার নেই, সিলেবাস দিয়ে কি হবে, তোমাদের এই পরীক্ষায় সবাই পাস, সিলেবাস শেষ না করলেও পাস, সিলেবাস শেষ করলেও পাস। কিন্তু আমি চাই তোমরা নিজেরা কোনো জিনিস, কোনো প্রবলেম দেখলেই তার সম্পর্কে একটা কোড না মাথার মধ্যে রাখ। এ পয়েন্ট অফ এ সার্কামফারেন্স অফ এ সার্কেল হুজ সেন্টার ইজ এত, রাইট এ প্রোগ্রাম, কম্পিউট পেরিমিটার এন্ড এরিয়া অফ সার্কেল। তোমাকে এই পরিধি
তারপরে আর কি কি বললো, এই তোমাকে হ্যাঁ পরিসীমা আর কি কি জন্য একটা বিয়োগ করতে বলছে, এটা করে ফেলো। এরপরে দুইটা লাইনকে জয়েন করতে বলছে। এরপর রাইট এ তুমি জাস্ট তোমার জিওমেট্রিক নলেজ থেকে এই প্রোগ্রামগুলি রাইট করে রান করো। দেখো তোমার প্রোগ্রাম থেকে রেসপন্সটা কি আসে। ও আর একটা বিষয়, প্রোগ্রামের উত্তর মেলানোর জন্য অবশ্যই তুমি হাতে খাতায় যে ইনপুট তুমি প্রোগ্রামে দিবা সেই প্রোগ্রামটা খাতায় করবা, করার পর রেজাল্টটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ভেরিফাই করবা তোমার ম্যানুয়াল ক্যালকুলেটিং রেজাল্ট এবং কম্পিউটারের ক্যালকুলেটিং রেজাল্ট ঠিক আছে। হ্যালো স্টুডেন্টস, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আবার তোমরা এখানে x ইকুয়াল টু বক্স বানানোর চেষ্টা করো না, ঠিক আছে? এই বক্স টক্স বানানোর দরকার নাই। এখানে জাস্ট x ইকুয়াল টু ভ্যালু, y ইকুয়াল টু ভ্যালু, সাম ভ্যালু, ডিফারেন্স ভ্যালু, এগুলি বক্স ডাজন্ট ম্যাটার, তুমি রেজাল্ট আনতে পারলেই হলো। এখন আমরা দেখবো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল এবং ডাটা টাইপ। যে আমরা একটা প্রোগ্রাম লিখছি, প্রোগ্রাম লিখতে পারি, প্রোগ্রাম রান করতে পারি, এই নলেজটুকু হলো। এখন আমরা এটার থেকে আর কতদূর যেতে পারি সেটা একটু দেখার জন্য কি কি জানতে হবে। সি প্রোগ্রামের মধ্যে এই কনস্ট্যান্ট ভেরিয়েবল ডাটা টাইপ তিনটা শব্দই আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এখন আমরা দেখব যে এই আলোচনার বাইরেও আরো কিছু বিষয় আমাদের জানতে হবে, জানা উচিত, যা প্রোগ্রাম লেখার জন্য প্রয়োজন। এখানে হয়তোবা তেমন বড় ধরনের প্রোগ্রাম আমাদের করতে হবে না, কিন্তু যতটুকু আছে এই জিনিসগুলি না জানলে আমরা পরবর্তীতে আগাতে পারবো। তো এখন আমরা প্রথমে আসি ক্যারেক্টার সেট। কিবোর্ডের উপর যতগুলি, ঠিক আছে, কি আছে প্রত্যেকই এক একটা ক্যারেক্টার। ক্যারেক্টার কেন লাগবে বা অ্যালফাবেট? আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ মানে বাংলায় কথা বলার জন্য তার মধ্যেও কতগুলি স্পেশাল মানে ভিন্ন ভিন্ন সিম্বল আছে, যাকে আমরা অক্ষর বলছি। সেই অক্ষরগুলির সমন্বয়ে আমাদের ভাষাকে লিখতে হয়। সেই অক্ষরের মধ্যে কিছু ভিন্ন ভিন্ন মানে লেটার আছে, স্পেশাল সিম্বল আছে, যেরকম হোয়াট চিহ্ন, এক্সক্লামেশন চিহ্ন, তারপরে চন্দ্রবিন্দু, বিসর্গ, আরো অনেক কিছু আছে। ইংরেজিতেও এরকম পাংচুয়েশন মার্ক সহ কিছু ইংলিশ লাইক অ্যালফাবেট আছে। তাছাড়া আমাদের লেখার জন্য কখনো ফাঁকা দিতে হয়, প্যারাগ্রাফ তৈরি করতে হয়, ইনভার্টেড কমা দিতে হয়, সিঙ্গেল কোটেশন দিতে হয়, হোয়াট চিহ্ন দিতে হয়, এক্সক্লামেশন চিহ্ন দিতে হয়, হ্যাশ চিহ্ন দিতে হয়। এই যে জিনিসপত্র আছে লেখার জন্য, যে সমস্ত ভিন্ন ভিন্ন সিম্বল ব্যবহার করা হবে তাদের প্রত্যেককে আমরা ক্যারেক্টার বলছি। তাহলে এই ক্যারেক্টার গুলিকে ক্যাটাগরাইজ করা যায়। ক্যাটাগরির মধ্যে কি পড়বে সেটা, মানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হোক আমাদের ল্যাঙ্গুয়েজ হোক, তার মধ্যে দেখো লেটার আছে এ বি সি ডি, সরে অ ক খ এগুলি। এরপর ডিজিট আছে 1 2 3 0 1 2 ডিজিট আছে। স্পেশাল ক্যারেক্টার কি আছে? হ্যাশ, স্টার, হট চিহ্ন, এক্সক্লামেশন চিহ্ন, ইনভার্টেড কমা, এগুলি হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। আরেকটা হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেসটা হচ্ছে আমরা যে সমস্ত ক্যারেক্টার বা যে সমস্ত কি কিবোর্ডের উপর প্রেস করলে কোনো ভিজিবল লেটার বা ভিজিবল সিম্বল আসে না, জাস্ট তুমি দেখতে পাচ্ছ। যেরকম দুইটা বর্ণের মানে দুইটা ওয়ার্ডের মাঝখানে যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকু কিন্তু একটা ক্যারেক্টার। যদিও আমার কাছে এখানে হোয়াইট স্পেস বা ফাঁকা মনে হচ্ছে, কিন্তু এটা একটা ক্যারেক্টার। আবার এইখানে ক্লোনের পর এই নতুন লাইন যে শুরু হলো 1 দিয়ে, এই যে নিচে আসলাম, এটা একটা নির্দিষ্ট অপারেশন, নির্দিষ্ট ক্যারেক্টারের কাজ, সেটা হচ্ছে এন্টার বাটন, ঠিক আছে? এরকম বেশ। এরপর ট্যাব আছে, ট্যাব বাটনটাও এরকম হোয়াইট স্পেস, যেটার আসলে কোনো কাজ নেই, কিন্তু মানে ভিজিবল কোনো কাজ নেই, আমাদের কোনো ভিজিবিলিটি দেয় না, কিন্তু তোমার লেখার সৌন্দর্যের জন্য এটা আমার প্রয়োজন। এরকম কিছু হোয়াইট স্পেস আছে, আমরা দেখব। এরপরে কম্পিউটারের কিবোর্ডের উপরে যতগুলি কি আছে, স্ট্যান্ডার্ড কিবোর্ডে 104টা কি আছে, এর বাইরেও কিছু ক্যারেক্টার আমাদের তৈরি করার প্রয়োজন পড়বে বা আছে। অনেক সময় আমরা লেখা দেখব, সেই ক্যারেক্টার গুলিকে তুলতে হবে। মানে কোন কিবোর্ডের উপর উল্লেখিত ক্যারেক্টারের বাইরের যখন কোনো ক্যারেক্টার আমাদের তৈরি করতে হবে, তখন আমরা স্পেশালি সেটাকে ট্রাইগ্রাফ ক্যারেক্টার বলবো। মানে দুইটা হোয়াট চিহ্নের পরে সেই সিম্বলটা, মানে দুইটা হোয়াট চিহ্ন দিয়ে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। দেখো এখানে আমরা ট্রাইগ্রাফ ক্যারেক্টার সহ স্পেশাল ক্যারেক্টার কি কি আছে দেখো। আপার কেস লেটার, লেটার ওইখানে যে 4 ক্যাটাগরি বলছিলাম, লেটারের মধ্যে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটাল এবং স্মল লেটার,
এই দুইটাকে আমরা এই সি ল্যাঙ্গুয়েজের ভাষায় আপার কেস এবং লোয়ার কেস, বা কম্পিউটারের ভাষায় আপার কেস এবং লোয়ার কেস বলবো। ক্যাপস লকের কাজ অল ডিজিট 0 to 9। এরপরে স্পেশাল ক্যারেক্টার এখানে যতগুলি আছে এগুলি আসলে ব্যবহার করা যায়। হোয়াইট স্পেস, ব্ল্যাঙ্ক স্পেস, হরাইজন্টাল ট্যাব, ক্যারেজ রিটার্ন, নিউ লাইন, ফর্ম ফিট, এইগুলি হচ্ছে হোয়াইট স্পেস। আর ট্রাইগ্রাফ ক্যারেক্টার দেখো অনেক সময় কিবোর্ডে কোনো কিবোর্ডে হ্যাশ সাইন নাই, থাকতেই পারে স্বল্পতা। ছোট কম্পিউটারের কিবোর্ড বানালাম, সেখানে আমার এই হ্যাশ সাইন খুব বেশি লাগে না, এরপরে টিল্ড লাগে না, ক্যারেট লাগে না। তো এখন এই হ্যাশ সিম্বল তৈরি করার জন্য যদি তুমি হোয়াট দুইটা লেখো এবং তারপর ইকুয়াল দাও, তার পরিবর্তে এখানে এই হ্যাশ সিম্বলটা আসবে। হোয়াট দুইটা দিয়ে এই ফার্স্ট প্যারেনথেসিস দিলে লেফট ব্র্যাকেট আসবে। এটা হচ্ছে ট্রাইগ্রাফ ক্যারেক্টার, আমাদের জানার দরকার নেই, কারণ আমাদের এখন কিবোর্ডের মধ্যে এই সব সিম্বলগুলি আছে। এখন আসি সি টোকেন। টোকেন শব্দটা আমরা কোথায় পরিচিত আছি? টোকেন শব্দটা কোথায় পরিচিত আছি বলতো? হ্যালো স্টুডেন্টস, টোকেন এই তোমরা কি আসো আমার সাথে, না সবাই ঘুমায় গেছো? জি স্যার, আচ্ছা স্যার। জি স্যার। তাহলে আমিও একটু ঘুম পড়ে নেই, কথা বলো না তো, এই জন্য টোকেন শব্দটা কোথায় পাইছো এটা জিজ্ঞেস করলাম তো বলতে এত সময় লাগবে। স্যার হলের ডাইনিং এ। হলের ডাইনিং এ, গুড। কখন কখন ওই ফিস দেওয়ার আগে টোকেন নিছি কিনা এটা না? জি স্যার। ওকে ওকে, আরো কোথায় আছে বলো তো? সিনেমা হলে টিকিট কাটাকেও টোকেন বলা যায়। টোকেন মানে স্পেশাল একটা তোমার পারমিশন বা স্পেশাল একটা রাইট, যে রাইটের উপর ভিত্তি করে তুমি একটা মানে জিনিসপত্র অ্যাচিভ করতে পারো, অ্যাভেল করতে পারো। এটা হচ্ছে আমাদের রিয়েলিটি টোকেন সেন্স, যে আমাকে মানে নির্দিষ্ট একটা রিওয়ার্ড দিবে, তাহলে একটা হলে আমার এন্ট্রি করতে হবে, আগেই টোকেন দিয়ে দেয়। জাস্ট ফর এটা ইনভাইটেশন কার্ডও আমরা টোকেন বলতে পারি, যে তোমাদের মধ্যে কারোর বিয়েতে আমাকে একটা টোকেন দিলা যে স্যার আপনি কিন্তু আপনার কিন্তু দাওয়াত আইবেন, যার মানে তুমি যে আমাকে ইনভাইটেশন কার্ডটা দিলা, দ্যাট ইজ মাই টোকেন ফর এন্টারিং ইওর ম্যারেজ সেরিমনি। ওকে, এরপরে আরো বেশ কিছু বিষয় আছে, যে আমরা হসপিটালে যাব, ব্যাংকে যাব, টাকা জমা দিতে টোকেন নিছেন কিনা, এই ধরনের টোকেন শব্দের সাথে পরিচিত। তাহলে এই টোকেন শব্দটা সি এর ক্ষেত্রে কেন প্রযোজ্য? সি এর ক্ষেত্রে প্রযোজ্য মানেই হচ্ছে এই সি এর মধ্যে যে সমস্ত লেখাজোখা আমরা লিখেছি, এর ইন্ডিভিজুয়াল এক একটা ওয়ার্ড এর যদি ইউনিক কাজ থাকে, ওয়ার্ড যে মাল্টিপল ক্যারেক্টারের হতে হবে এমন না, স্পেশালি যে কোনো একটা সিম্বলেরও যদি আলাদা কোনো মিনিং থাকে, ভ্যালু থাকে, বা আলাদা সিম্বল থাকার পরেই যদি সে সেখানে কোনো ধরনের এক্সিকিউশনের জন্য আলাদা নির্দেশনা বহন করে, চিন্তা করে, তাহলে সেটাকে আমরা টোকেন বলবো। কি বললাম বুঝতে পেরেছি? আমরা যদি এই কমাটা না দেই, এখানে যদি একটা স্পেস দেই, তাহলে সে একটা এরর দেখাবে, যার মানে কমা একটা টোকেন। এটা যদি না দেই তাহলে একটা ভুল দেখাবে, এটা একটা টোকেন। ঠিক আছে, এই ইন্টিজার একটা টোকেন, এই ব্র্যাকেট একটা টোকেন, এমইউএল একত্রে তিনটা অক্ষর মিলে একটা মিনিং বুঝাইছে, যেটা একটা মাল্টিপ্লিকেশন ফাংশন, এটা একটা টোকেন। এই ব্র্যাকেট এটা টোকেন, এক্স একটা টোকেন। এই অ্যাম্পারস্যান্ডটা না দিলে সে ভুল দেখাবে না, অবশ্যই তখন সে ডি আকারে প্রিন্ট করবে, এটা একটা টোকেন। এই ইনভার্টেড কমাটা না দিলে ভুল দেখাবে, সো এটা একটা টোকেন। তার মানে এই সি এর টোকেনের মানে আমাদের টোকেনের মতোই, যে প্রত্যেকটা মানে যেখানেই সি আলাদা আলাদা ধরনের কার্যকারিতা করার চেষ্টা করবে, সেটাই হচ্ছে টোকেন। বা যে সিম্বল বা সিকোয়েন্স অফ অ্যালফাবেট পেলে পর সে এক এক ধরনের চিন্তা করে, এক এক ধরনের নির্দেশনা বহন করে, কাজ করে, সেটাকে আমরা টোকেন বলছি। বোঝা গেছে? এই পোলাপাইন কথা কও না কেন? কথা না কইলে তো ক্লাস স্টপ করে দেওয়া উচিত। 1টা বেজে গেছে, ক্লাস অবশ্যই স্টপ করা উচিত, তাই না? জি স্যার, জি স্যার। খুব ভালো কথা বলছেন স্যার, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, এখন বন্ধ করা উচিত। এইটা শেষ করি তারপরে। সি টোকেনস এর মধ্যে কি কি আছে তাহলে বলো? ওই যে ইন্টিজারটা বললাম, ফ্লোট বললাম, হোয়াইল বললাম, এইটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে সি এর মধ্যে কিছু সংখ্যক মৌলিক বা চাবির সংখ্যা, মানে এটা কি মানে তো চাবি, মানে মূল কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলি রিজার্ভ করা, যেটাকে তুমি অন্য কোনো ভাবে কোনো কিছুতে ব্যবহার করতে পারো না, আলাদা।
ঠিক আছে, আইএনটি তুমি কখনোই কোনো ভেরিয়েবল আকারে লিখতে পারবা না। এইগুলিকে বলা হবে কিওয়ার্ডস। এরকম কিওয়ার্ড সি এর মধ্যে বর্তমান C99 এ বেশ আছে, তবে আমরা যে এনএসআইসি পড়ছি এটা 32 আছে। এরপরে আইডেন্টিফায়ার্স মানে কি? বেসিক্যালি মানে আইডেন্টিফাই করার জন্য যদি সিকোয়েন্স অফ অ্যালফাবেট মিলে কোনো কিছু লিখি বা কোনো কিছু লেখা হয় তাকে আমি বলছি আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের প্রত্যেকটা ইউজার মানে প্রোগ্রামার যেভাবে তাকে পরিচয় করিয়ে দিতে চায় সেটাই তার আইডেন্টিটি। তাহলে আইডেন্টিফায়ার কার অনুসারে হবে? ইচ্ছা অনুসারে হবে, প্রোগ্রামারের বা যে কোড লিখবে সোর্স কোড লিখবে তার ইচ্ছা অনুসারে। তবে হ্যাঁ, মেইন কিন্তু প্রোগ্রামারের ইচ্ছা অনুসারে তুমি যদি মেইন না লিখে অন্য কিছু লিখে বলো স্যার প্রোগ্রামটা রান করছে না কেন, এটা হবে না। মেইন প্রোগ্রাম কম্পিউটারের জন্য ফিক্সড একটা, সি প্রোগ্রামের জন্য একটা মেইন ফাংশন থাকতেই হবে। এই আইডেন্টিফায়ারটা তুমি তোমার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবা না। MAIN এই 4 বর্ণ বিশিষ্ট এই আইডেন্টিফায়ারটা লিখতেই হবে। এর বাইরে তুমি অ্যামাউন্ট কে ব্যামাউন্ট লেখো, ক্যামাউন্ট লেখো, যা লেখো, এক্স লেখো, ওয়াই লেখো, যা খুশি তাই লেখো। জাস্ট তোমার এখানে মনে রাখতে হবে আইডেন্টিফায়ার হচ্ছে তাই যেগুলিকে তুমি তোমার মতো করে ঘোষণা করে তোমার মতো করে পরিচয় করিয়ে দিয়ে ব্যবহার করতে পারো। কনস্ট্যান্ট কোনো সংখ্যা, নাম্বার এগুলি তুমি কনস্ট্যান্ট আকারে ব্যবহার করতে পারো, যার মিনিং তোমাকে নতুন করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। 15 কে কি তুমি নতুন করে কোনো কিছু ভ্যালু অ্যাসাইন করে এখানে 16 বানাতে পারবা? না। 15 সবসময় 15 ইকুয়াল টু 16 কখনোই হবে না। যার মানে আমরা এই কখনো নিউমেরিক নাম্বার বা এই নাম্বারগুলিকে কখনো ভেরিয়েবল আকারে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? আর কোনো আইডেন্টিফায়ার শুরুতে এই নাম্বার বা স্পেশাল সিম্বল দেয়া যাবে। এরপরে এখানে দেখো স্পেশাল সিম্বল বলতে অপারেটর, স্পেশাল সিম্বল এগুলো। এরপরে আছে স্ট্রিং। স্ট্রিং বলতে ওই প্যারেন্ট প্রিন্টএফ এর মধ্যে যেভাবে লিখছিলাম না ইনভার্টেড কমা দিয়ে, ওগুলি সব স্ট্রিং। এখন এই স্ট্রিং গুলি আমার অন্য কোনো কাজেও লাগাতে পারি, যেটা ডাবল কোটেশন দিয়ে লেখা হয়, ঠিক আছে? যেগুলি ডাবল কোটেশন দিয়ে লেখা হয়, বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা এখানে কনস্ট্যান্টস এর মধ্যে কিন্তু ক্যারেক্টার কনস্ট্যান্টও হয়। ক্যারেক্টার কনস্ট্যান্ট কি রকম? যে আমি যদি সি বর্ণটাকে কখনো ডি আকারে পরিচয় করিয়ে দিতে চাই সেটা কখনোই পারবো না, সেটা ইনভার্টেড কমার মধ্যে ক্যারেক্টার কনস্ট্যান্টটা বোঝানো হয়। এরপরে অপারেটর, প্লাস মাইনাস গুণ, মাল্টিপ্লিকেশন, এরপরে সাবট্রাকশন, এগুলি হচ্ছে অপারেটর। কমা, এরপরে স্পেশাল সিম্বল, ওই মানে ওই হ্যাশ, @ সাইন, ব্র্যাকেট, এগুলি স্পেশাল সিম্বল। এখন কি মাল ফাংশনের মাল, তারপর হচ্ছে স্যার সাব অ্যাড, এগুলো তো আইডেন্টিফায়ার্স এর মধ্যে। অ্যাবসলিউটলি রাইট, আইডেন্টিফায়ার। তুমি MUL না লিখে MULTIFI মাল্টিপ্লিকেশন PLICTION লিখতে পারো, অথবা MULTI লিখতে পারো, ডিভিশন DIVI লিখতে পারো, ডিভিশন অনেক কিছু লিখতে পারো, ইটস আপ টু ইউ। বাট এইটা আমাদের NSIC তে 32টা অক্ষর বিশিষ্ট এক একটা আইডেন্টিফায়ারকে সে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারে। এর বেশি যদি তুমি লেখো যে একটা অক্ষর মানে আইডেন্টিফায়ারের নাম 32 এর বেশি সংখ্যক অ্যালফাবেট দিয়ে আমি লিখলাম, সেটা সে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে। বুঝতে পেরেছো? তুমি আপ টু 32 ক্যারেক্টার নিয়ে এক একটা আইডেন্টিফায়ার বানাতে। বুঝতে পারলাম? এখন এখানে দেখো কিওয়ার্ড গুলি কি কি আছে, প্রত্যেকটা কিওয়ার্ডের কাজ আমরা পরে দেখব। আপাতত এখান থেকে একবার একটু এক নজর দেখিয়ে যাই। ব্রেক, কেস, স্কেয়ার, কনস্ট, ক্যারেক্টার মানে কন্টিনিউ, ডিফল্ট, ডু, এগুলি আছে, এগুলি এক একটা দেখবো, ঠিক আছে? এখন এই আইডেন্টিফায়ার তৈরি করার জন্য যে নিয়মগুলি আছে সেটা একটু দেখি। ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই অ্যালফাবেট হতে হবে অথবা আন্ডারস্কোর। আমি বলছিলাম কি কোনো ধরনের ডিজিট হতে পারবে না, স্পেশাল সিম্বল হতে পারবে না, তারপরে কিওয়ার্ড হতে পারবে না, মানে এগুলি কিওয়ার্ড বলতে আইডেন্টিফায়ার কখনো কিওয়ার্ড হবে না, এগুলি হতে পারবে না, ঠিক আছে? নাম্বার, স্পেশাল সিম্বল, তারপরে অপারেটর, এগুলি হতে পারবে না। মাস্ট কন্টেন্টস অনলি লেটার্স, ডিজিট এন্ড আন্ডারস্কোর। এইখানে কিন্তু এই জিনিসটা আবার গোলায় ফেলে না, স্যার ডিজিট যেহেতু বলছে তাহলে প্রথমে আমি ডিজিট দিয়ে শুরু করব, সেটা বলে দিয়েছে ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি অ্যান অ্যালফাবেট অর আন্ডারস্কোর। এর বাইরে অন্য তুমি যা কিছুই ব্যবহার করো না কেন সেটা প্রথমে করা যাবে। সে ডিজিট দিতে পারো, আন্ডারস্কোর দিতে পারো, সরি ডিজিট দিতে পারো, সেটা প্রথমে দেওয়া যাবে না, মাঝখানে তুমি যে কোনো জায়গায় দিতে পারো। এরপরে অনলি ফার্স্ট 31 ক্যারেক্টারস আর সিগনিফিক্যান্ট, ক্যানট ইউজ এ কিওয়ার্ড। ও তুমি আরেকটা একটা জিনিস মনে রাখবা যে আমি একই কি মানে আইডেন্টিফায়ার মাল্টিপল টাইম ডিক্লেয়ার করব, এটা হবে না।
যে মাল দুইবার লিখলাম এমইউএল, এটা কখনোই দুইবার ডিক্লেয়ার করা যাবে না। দুইটা একই ফাংশন ডিক্লেয়ার করা যাবে না, দুইটা একই ক্যারেক্টার মানে দুইটা একই ভেরিয়েবল একই জায়গায় ডিক্লেয়ার করা যাবে। এটা আপাতত মাথায় রাখো, একটু এক্সেপশন আছে সেটা আমরা পরে দেখব। কনস্ট্যান্ট আছে কি কি ধরনের দেখো, নিউমেরিক কনস্ট্যান্ট, ইন্টিজার কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট। ক্যারেক্টার কনস্ট্যান্ট রয়েছে কি সিঙ্গেল ক্যারেক্টার, যেরকম ইনভার্টেড কমা দিয়ে একটা মানে এখানে তোমাদের একটু বলে রাখি, এই ক্যারেক্টার কনস্ট্যান্ট একটু ব্যাখ্যা দিচ্ছি। ক্যারেক্টার কনস্ট্যান্টটা যদি স্ট্রিং হয়, STRING, স্ট্রিং টাইপের যদি হয়, স্ট্রিং টাইপের কনস্ট্যান্ট, স্ট্রিং টাইপ কনস্ট্যান্ট যদি হয় তাহলে সেটাকে এইভাবে লিখতে হবে ABC, যার মানে এটা একটা লাইন বোঝাচ্ছে। কিন্তু যদি ক্যারেক্টার টাইপ কনস্ট্যান্ট হয় তাহলে সেটাকে প্রকাশ করার জন্য এরকম সিঙ্গেল কোটেশন লিখতে হবে। এখন আমরা এখানে একটু বুঝতে পেরেছি, স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি স্যার। আমরা যদি এখানে একটা মানে ক্যারেক্টার হিসেবে বোঝাতে চাই তাহলে শুধু ক্যারেক্টার তো একটাই হয়, ABC তুমি এইটা লিখতে পারবা না, এটা কখনোই ক্যারেক্টার হবে না, এটা ভুল হবে। এই মাল্টিপল ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হতে পারে, আর ক্যারেক্টার মানে একটাই। যদি কখনো প্রোগ্রামের মধ্যে একটা ক্যারেক্টার মন করতে হয় তাহলে সিঙ্গেল কোটেশন দিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার ডাবল কোটেশনের মধ্যে কি সিঙ্গেল ক্যারেক্টার হতে পারে? হ্যাঁ, একটা স্ট্রিং এর মধ্যে আমার একটা ক্যারেক্টার বিশিষ্ট একটা স্ট্রিং হতেই পারে, একাধিক ক্যারেক্টার বিশিষ্ট স্ট্রিং হতেই পারে। ABCD স্পেস এরকম হতে পারে, একটা স্ট্রিং এরকম হতে পারে। এই যে স্ট্রিংটা আমি লিখলাম, আবার সেই স্ট্রিংটা সিঙ্গেল কোট বিশিষ্ট মানে সরি একটা ক্যারেক্টার বিশিষ্ট একটা স্ট্রিং যদি হয় তাহলে আমরা এভাবে লিখব। কিন্তু যদি আমার সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট হয় তাহলে মাস্ট বি রাইট অ্যাজ লাইক দিস, কখনো এখানে একাধিক ক্যারেক্টার লেখা যাবে না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এইটা কি কোনো ক্যারেক্টার? এখানে একটা স্পেস দিলাম, হ্যালো এই ছাত্রছাত্রীগণ, হ্যালো, আমরা এখনই শেষ করবো বাবা। এটাও একটা ক্যারেক্টার, এটা একটা হোয়াইট স্পেস, এটা একটা হোয়াইট স্পেস, এটা একটা ক্যারেক্টার। এখানে অনেকগুলি ক্যারেক্টারের সমন্বয়ে একটা লাইন তৈরি হয়েছে, এই হোয়াইট স্পেসও তার মধ্যে আছে, এটা একটা স্ট্রিং। তাহলে আমরা স্ট্রিং এবং ক্যারেক্টারের মধ্যে পার্থক্য বুঝলাম। স্ট্রিংটা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার যা ইনভার্টেড কমা দিয়ে ডাবল ইনভার্টেড কোটেশন দিয়ে আটকানো থাকবে, আর এক একটা ক্যারেক্টার যার সিঙ্গেল কোটেশন দিয়ে আটকানো থাকবে তাকে আমরা সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট বলছি। এখানে কিছু বিষয় বলা আছে, ইন্টিজার কনস্ট্যান্ট কিরকম হবে এইটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে। ভালো করে পড়তে হবে কেন? শুধু ইন্টিজারটাই পড়বা, হেক্সাডেসিমালটা এগুলি তোমাদের লাগবে না, যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা পড়ে নিও। তো এইখানে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা দেখো। আমি তোমাদেরকে লাস্ট কোন এক ক্লাসে মেশিনের সাইজ বলছিলাম যে কত বিটের মেশিন। যদি 16 বিটের মেশিন হয় তাহলে তার সর্বোচ্চ কত ইন্টিজার হোল্ড করতে পারবে? 32,767 2 টু দি পাওয়ার 16। যদি 32 বিটের হয় তাহলে 2 টু দি পাওয়ার 32 মানে এইটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে এত বড় সংখ্যা আমরা পাবো, এর সর্বোচ্চ ক্ষমতা। ঠিক আছে, এখন আমরা 16 বিটের একটা মেশিন যদি চিন্তা করি, 16 বিটের একটা মেশিন, তাহলে সর্বোচ্চ ক্ষমতা কত? 32,767। তো আমার যদি কখনো এই 32,767 থেকে বড় সংখ্যার কোনো ভ্যালুকে ডিল করতে হয় 16 বিটের মেশিন দিয়ে, বা 32 বিটের কোনো মেশিন দিয়ে এই সংখ্যাটার থেকে বড় সংখ্যার কোনো ভ্যালুকে ডিল করতে হয়, তখন আমি কিভাবে করতে পারবো? তখন আমি আনসাইন ইন্টিজার ব্যবহার করতে পারি, আনসাইন লং ইন্টিজার ব্যবহার করতে পারি, লং ইন্টিজার ব্যবহার করতে পারি। এইটা কিভাবে করব? সেইটার জন্য আমরা যে বড় সংখ্যাটা লিখতে চাই বা ব্যবহার করতে চাই তার পোস্টফিক্সে বা সামনে আমরা এই কোয়ালিফায়ার নামক একটা টার্ম এখানে আছে, কোয়ালিফাই করা, UL ইউ মানে আনসাইন্ড ইন্টিজার, ওই যে যেখানে সাইন নামক কোনো শব্দ থাকবে না, প্লাস মাইনাসের জন্য কোনো বিট বরাদ্দ থাকবে না, সেটা হচ্ছে আনসাইন্ড। আর এল বলতে লং ইন্টিজার, তার থেকেও বড় সংখ্যা ব্যবহার করতে গেলে লং ইন্টিজার লাগবে, এল লিখবো। আর আনসাইন্ড লং হচ্ছে সবচেয়ে বড় ইন্টিজার,
সেইটাকে ব্যবহার করতে গেলে ইউএল লিঙ্ক, যে আমার নির্দিষ্ট মেশিনের ওই সাইন্ড ভ্যালুতে যতটুকু ইন্টিজারের জন্য বরাদ্দ জায়গা আছে তার থেকে যদি বড় কোনো ইন্টিজার ভ্যালু ব্যবহার করতে হয় বা কাজে লাগে, তাহলে আমাকে ইউএল, ইউ আর এল এই তিনটা কোয়ালিফায়ার ব্যবহার করতে হবে। এখন তোমরা এই পিছনে গতকালকের যে পেন্ডিং কাজ আছে সেই কাজের পাশাপাশি এই এক্সাম্পল 4.1টা নিজেরা টাইপ করবা। শুধু টাইপ করার জন্যই করা না। দেখো এইখানে 16 বিটের মেশিনে 32,767, এটা হচ্ছে তার সর্বোচ্চ স্টোরিং ক্যাপাবিলিটি। এর থেকে এক বাড়ালাম, এক বাড়ানোর পর রেজাল্ট ভুলভাল আসছে, -32,768 আসছে। আসার কথা ছিল কত? নরমালি 32,768, এখানে 10 দিলাম, সে মাইনাস চলে আসছে, কারণ তার রেঞ্জের নরমাল ইন্টিজার রেঞ্জের বাইরে চলে গেছে বিধায় সে ভুলভাল রেজাল্ট দিচ্ছে। কিন্তু এই ভুলভাল রিপ্রেজেন্টেশনটা দিবে না যদি আমি এখানে এল দেই। দেখো এই যে এল শব্দটা ব্যবহার করার কারণে, এখানেও এল শব্দটা ব্যবহার করার কারণে এখানে দেখো রেজাল্ট সঠিক এসছে। তুমি তোমাদের মেশিনের সাইজ 64 বিট যাদের আছে তোমরা সেটা চেক করে দেখবা কত বিটের মেশিন, সেটা কিভাবে চেক করবা? এখানে মাই কম্পিউটারে গিয়ে, জানো তো 64 বিটের মেশিন কিনা সেটা চেক করার জন্য এখানে মাই কম্পিউটারে গিয়ে প্রপার্টিসে যাও, এখানে কোথায় যেন আছে দেখো, হয়ে গেল, আসে না কেন হবে একটা, হ্যাঁ এইখানে দেখো অপারেটিং সিস্টেম 64 বিট, এই 64 বেস প্রসেসরের উপর ডিপেন্ড করা। এইখানে আমরা যদি 64 বিট দেখি তাহলে প্রথমে চেক করব 2 টু দি পাওয়ার 64 মানে কত সংখ্যা আসে, সেই সংখ্যাটার থেকে বড় কোনো সংখ্যা দিয়ে আমরা টেস্ট করব যে সে মানে ডিল করতে পারে কিনা। বুঝতে পারলাম? হ্যালো স্টুডেন্টস, জি স্যার। এইটা কিন্তু কালকে আমরা ক্লাস নিব না, কালকের দিনটা তোমাদের প্র্যাকটিস ডে, আজকে এবং কালকে প্র্যাকটিস ডে। আমি চাইবো আজকে যারা ক্লাস করছো এর মধ্যে যারা ইন্টারেস্ট ফিল করবা তারা এই কাজটুকু করবো, অবশ্যই করবা, কারণ এই 31 জনের মধ্যে প্রত্যেকের হাতে মোবাইল আছে। ইচ এন্ড এভরি স্টুডেন্ট মাস্ট হ্যাভ এ ফোন, কারণ যদি সেটা না থাকতো তাহলে জয়েন করতে না, অথবা কম্পিউটার। যে অবস্থায় জয়েন করো না কেন তাদের ম্যান্ডেটরি কাজ হচ্ছে ওই পিছনের এক্সারসাইজ গুলি নিজের মতো করে করা। স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে এজন্য না, বাবা আমি আগেও বলছি তোমরা সবাই পাস, আমার ক্লাসে তোমাদের থাকার দরকার হবে না যদি তুমি ইন্টারেস্ট ফিল না করো। প্রত্যেকে 4.1 এবং পিছনের এক্সারসাইজ করবা, করে নিজের কাছে রাখবা। আমি আগামীকালকে বিকেলের দিকে তোমাদের একটা মানে এটা কি বলে করছো কিনা এটা আমি র্যান্ডমলি চেক করবো। এই 31 জনকেই আমি দেখতে চাই। যদি তোমরা এর মধ্যে কেউ মিস থাকো তাহলে শেয়ার পরে ক্লাসে না আসলেও হবে, যদি ইমার্জেন্সি কারো কোনো প্রবলেম না হয়। যদি প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করে জানাবা, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবা, আমাকে টেক্সট দিয়ে রাখবা বা ইমেল করে রাখবা। যে ইন্টারনেট নাই তাহলে মেসেজ দিয়ে রেখো যে স্যার আমি অমুক রোল নম্বর হতো, আমার ইন্টারনেট নাই এজন্য পারছি না। আর যদি কেউ এই কোর্সটা করতে না চাও সেও বলবা যে স্যার আমি পাস করলেই খুশি, আমাকে আর জোরাজুরি করবেন না, আমি এই কাজ করতে চাই না। সেও আমাকে মেসেজ দিয়ে রাখবা যে স্যার আমি এই 5টা বা 4টা ক্লাস করেছি, আমি আর ক্লাস করতে চাই না, আমি আপনার এই চাপ নিতে চাই না, আপনি যেহেতু পাশের ডিক্লারেশন দিয়েছেন সেক্ষেত্রে আমি আর এর ক্লাস করব না, তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করবা, তোমাকে নামমাত্র কোশ্চেন দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। তাহলে নেক্সট দিন থেকে সে ক্লাসে জয়েন করতে না আসলেও আমার কোনো অবজেকশন নেই। কি বলছি বুঝতে পেরেছো? কিন্তু তোমরা যারা জয়েন করবা সময়টা নষ্ট করলে এই কাজটুকু তোমাকে করতে হবে এবং বুঝতে হবে। যদি কোনো কারো প্রবলেম থাকে সেটা আমরা নেক্সট কালকে চেষ্টা করব বিকেলে অথবা পরশুদিন আমাদের সেইটা মানে কি বলবো প্রবলেম সলভিং ক্লাসটা হবে। প্রবলেম সলভ গুলি করে আমরা সামনের দিকে আগাবো। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। শর্ত কি সবাই এগ্রিড? হ্যালো, যদি এগ্রি যদি না থাকো তাও আমাকে মেসেজ দিয়ে জানাবা স্যার আমি কিন্তু এগ্রি না, আমি পাস করলেই খুশি, স্পষ্ট বলছি। ওকে, তোমাদের পাস নিয়ে কোনো চিন্তা নেই, নম্বর 1। কিন্তু যারা ক্লাস করছো কালকে বিকেলের মধ্যে, কালকের দিন তোমাদের প্র্যাকটিস ডে,
এই যে পর্যন্ত করিয়েছি প্রত্যেকেই এই কাজগুলি মোবাইলে অথবা কম্পিউটারে করবা। যদি কারো কোনো ইমার্জেন্সি ক্রাইসিস থাকে সে আমাকে মেসেজ দিয়ে জানাবা যে স্যার আমার এই প্রবলেম, অসুস্থ, ইন্টারনেট নাই, সম্ভব না, আমি আপনাকে জানালাম, বাট আমি ইন্টারেস্টেড, আমি তাদেরকে দেখব। কিন্তু এটা জন্য ওই 30 জনের মধ্যে যেন 25 জন এটা না হয় প্লিজ, তাহলে বুঝবো এটা একটা ফেক, আমাকে ইয়া করছো। ঠিক আছে, এখন রেসপন্স করো। এই স্ক্রিন দেখা যাচ্ছে ওয়ার্ডের? জি স্যার। জি স্যার। রোল নাম্বার 2, Yes sir. 5, 7, Yes. তারপরে 8, Yes sir. 9, Yes sir. 10, 11, 14, Yes, sir. Yes, sir. 16, Present sir. 17, Yes sir. 19, Yes sir. 20, Yes sir. 1, 2, 3, Yes sir. 7, Yes sir. 34, স্যার 22 ছিল বের হয়ে গেছে মাঝখানে। 34, 39, Yes sir. Assalamu alaikum, sir. 21 আছি। 21 ছিল স্যার, 21 ছিল। ওকে ঠিক আছে ঠিক আছে। 40, Yes sir. 41, Yes sir. 42, Yes sir. 43, জি স্যার। 45, Yes sir. 46, Yes sir. 47, Yes sir. 49, Yes sir. 50, Yes sir. 52, Yes sir. 52 কে? স্যার আমি স্যার। তুমি কোথায় ছিলা? খায়রুজ্জামান ইমেল। জি স্যার। স্যার একটু ব্যক্তিগত কারণে স্যার ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। ওকে বাবা, কোনো সমস্যা না, তোমাকে পিছনের ভিডিওগুলি সব দেখে কালকে শর্ত মানবা এবং আসবা, তোমার সেই সমস্যার সমাধান হয়ে যাক, সৃষ্টিকর্তা তাড়াতাড়ি সেই সমাধান করে দিক, কিন্তু এই কাজটা করো, বুঝছো বাবা? জি স্যার অবশ্যই। রিপন অবশ্যই। পাল। Yes, sir. 55, Yes sir. 57, Yes sir. 58, 58, 7, Yes sir. 9, Yes sir. 59, Yes sir. 15, 54. Yes sir. ওকে থ্যাংক ইউ। কেউ কি অ্যাবসেন্ট রয়েছে দেখো তো একটু। অনেকেই তো আজকে আসো, বেশ ভালো তো, হিউজ নাম্বার অফ প্রেজেন্স, ভেরি নাইস। কালকে কিন্তু কালকে বিকেলের মধ্যে আমাকে জানাবা, রাতের মধ্যে, যে স্যার আমি করেছি। পরশুদিন আমাদের হবে, হোয়াটসঅ্যাপে জানিও যে আই হ্যাভ ডান। হোয়াটসঅ্যাপে কেউ টেক্সট, হোয়াটসঅ্যাপে কেউ এখন স্ক্রিনশট দিবা না, জাস্ট বলবা ডান। এই ডান বললেও সমস্যা আছে, কপি হয়ে যাবে। কপি করো না বাবা, কপি করতে যেও না, ভুল করো সমস্যা নেই, রান করতে না পারো কোনো সমস্যা নেই, সেই না পারা জিনিসপত্র নিয়ে আমার সামনে হাজির হও যে স্যার আমি এই পর্যন্ত পারছি, আর পারছি না, আপনি হেল্প করেন। তখন আমরা ওপেন ফোরামে ডিসকাস করলে, যেরকম আজকে শাহরিয়ার তার প্রবলেমগুলি বলছে, আশা করি অনেকেই এর থেকে উপকৃত হয়েছে। তোমরা তোমাদের যে মাইনর প্রবলেমই হোক না কেন সেটা নিয়ে ফোরামে ডিসকাস করো, যে স্যার আমি এখানে পারি না, আমাকে বলুন। ওকে ঠিক আছে, আমি মনে হয় আমার থিমটা বুঝাতে পেরেছি আমি কি চাই। জি স্যার। ওকে থ্যাংক ইউ, আজকের ক্লাস শেষ। হ্যালো, কারো কোনো কথা আছে? জি না স্যার। No, sir. Thank you.